স্যার লাইভ দিয়ে দিচ্ছি, আপনার কোনো স্লাইড শেয়ার করবেন কি? আচ্ছা, আমি শেয়ার করতেছি। ঠিক আছে, শুরু করব। জি স্যার, লাইভ দিয়ে দিচ্ছি, এখন রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি, আপনি এরপর শুরু করেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। সিনেপস মেডিকেল একাডেমির আজকের এই কম্বাইন্ড এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সির ওরিয়েন্টেশন এবং গাইডলাইন সেমিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শাকিরুল ইসলাম। আজকে আমাদের সেশনে আরো তিনটি ফ্যাকাল্টি, তিনজন অত্যন্ত মেধাবী মেন্টর আমাদের সাথে যোগদান করবেন। আমাদের সাথে থাকবেন ডক্টর ফারুক আহমেদ। আহ, ভাইয়া রেডিওলজির কোঅর্ডিনেটর হিসেবে সিএমএস মেডিকেল একাডেমির সাথে কাজ করছেন। আমাদের সাথে থাকবেন ডক্টর জুলিয়া জান্নাত আপু, ডার্মাটোলজির মেন্টর হিসেবে আমাদের সাথে আছেন। আর আমাদের সাথে থাকবেন ডক্টর মোহাম্মদ হিদায়তুল ইসলাম, ভাইয়া ইএনটির কোঅর্ডিনেটর হিসেবে আমাদের সাথে আছেন। আমরা স্টেপ বাই স্টেপ ভাইয়াদের কাছে কথা শুনবো। প্রথমেই আমি পেডিয়াট্রিক ফ্যাকাল্টির পক্ষ থেকে আমাদের আজকের এই সেশনের আলোচনা আমি শুরু করছি। ওকে, আজকে আমাদের এই সেশনটা মূলত যারা আমাদের যে কম্বাইন্ড এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি ব্যাচে যারা এনরোল হয়েছেন বা হতে চাচ্ছেন তাদেরকে নিয়ে। তো এখানে এক্সাম স্ট্র্যাটেজি হিসাবে অ্যাকচুয়ালি এটার ভ্যালিডিটি কত বা কতটুকু গুরুত্বপূর্ণ এটা প্রথমেই আমাদের মাথায় রাখা উচিত। আহ, আমাদের পেডিয়াট্রিক ফ্যাকাল্টির ক্ষেত্রে বর্তমানে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার যেই কোশ্চেন প্যাটার্ন এবং রেসিডেন্সির পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নের যে পরিবর্তন এসেছে, প্রায় দুইটা প্রায় এখন কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এখন এফসিপিএস এর ক্ষেত্রে কিছু জিনিস হয়তো একটু বেশি পড়তে হয়, রেসিডেন্সির ক্ষেত্রে কিছু জিনিস একটু বেশি পড়তে হয়, কিন্তু ওভারঅল প্রিপারেশন মোটামুটি একই। কাজেই একই সাথে যদি আমরা এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সির প্রিপারেশন নিতে পারি, সেটা আমরা একটা স্মার্ট এক্সাম স্ট্র্যাটেজি হিসেবেই আমরা বলতে পারি। তো যারা আমাদের সেশনে আজকে যুক্ত আছেন বা এই এই আমাদের এই কোর্সে যারা এনরোলড হয়েছেন, তারা অত্যন্ত একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। ওকে, আজকে সেশনে আমি বেশ কিছু জিনিস নিয়ে আলোকপাত করব। সেগুলোর মধ্যে প্রথমেই থাকবে যে পোস্ট গ্রাজুয়েশন জার্নি শুরুতে যে প্রশ্নগুলোর আনসার আমাদের সবার ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ, সে যেগুলার আনসার ক্লিয়ার থাকলে আমাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নি গুলো স্মুথ হবে। এবং আমরা যখন দুটি ডিগ্রির জন্য একই সাথে পড়াশোনা করব, তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে আগাবো, সেই বিষয়গুলো এবং কোর্স আউটলাইন নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব পিডিয়াট্রিক ফ্যাকাল্টির পক্ষ থেকে। ওকে, পিডিয়াট্রিক ফ্যাকাল্টির ক্ষেত্রে প্রথমেই একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে আমি অ্যাকচুয়ালি কেন পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে যাচ্ছি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি দেখছি যে মানে এখানে অনেক কেরিয়ারের যে আমাদের এম, এটা অনেক বেশি প্যারাডাইম শিফট হয়। অনেকে দেখা যাচ্ছে যে অন্য কোনো সাবজেক্টে কেরিয়ার করতে চাচ্ছিলেন, সেখান থেকে পেডিয়াট্রিক্সে শিফট করছে। আবার আমার পরিচিত অনেকেই আমি দেখেছি যে তারা পেডিয়াট্রিক্সে কেরিয়ার করছেন শুরুতে, তারপরে আবার সুইচ করে অন্য সাবজেক্টে চলে গেছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া উচিত, আগে প্রস এন্ড কনস জেনে যে পেডিয়াট্রিক্স এর কাজের চাপ কেমন, আমি ভালো কাউন্সিলিং করতে পারি কিনা, বা কাউন্সিলিং এর ক্যাপাসিটি কেমন আমার, বা আমার বাচ্চা রোগী ভালো লাগে কিনা। এখন পেডিয়াট্রিক্সে অন্যান্য ফ্যাকাল্টি হিসাব করলে সিটের সংখ্যা তুলনামূলক বেশ ভালোই বলা চলে। তো এখন সিটের সংখ্যা বেশি বা ভালো আছে, এই চিন্তা থেকে পেডিয়াট্রিক্সে আসলে যদি কেউ এই সাবজেক্টের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে তার জন্য আগানো কিছুটা কঠিন হয়ে যায়। আর সেই সাথে আমাদের জাজমেন্ট করা উচিত যে আমরা অ্যাকচুয়ালি আমরা কি কি চাচ্ছি, যে আমার ফ্যামিলি ব্যাকআপ কতটুকু, আমি কি 5 বছরের ডিগ্রির জন্য ফ্যামিলি আমাকে ব্যাকআপ দিতে পারবে কিনা, নাকি আমি কোনো ডিপ্লোমা ডিগ্রির দিকে যাব, বা আমি কি গভর্নমেন্ট সার্ভিসে যাব। এই সবগুলো মাথায় রেখেই আমাদের জাজমেন্টাল একটা ডিসিশন নেওয়া উচিত যে আমি কোন সাইডে কেরিয়ার করব। আর আমাদের যেই অ্যাপ্রোচ সেটা অবশ্যই ফোকাসড হতে হবে যে হ্যাঁ, আমি অমুক সময় পরীক্ষা দিব এবং এই 1 বছরের মধ্যে আমি প্রিপারেশন নিব বা 6 মাসের প্রিপারেশন নেব, এর পরবর্তী সময়ে আমি যেন একটা ভালো আউটপুট বের করে আনতে পারি। হ্যাঁ, সেই ফোকাস যদি আমাদের থাকে,
তাহলে আমরা ইনশাল্লাহ খুব সহজেই একটা ভালো আউটকাম আমরা বের করতে পারবো। ওকে, আমাদের রিসেন্ট যে লাস্ট যে এফসিপিএস পরীক্ষা যেটা হয়েছিল জানুয়ারি 2025-এ, সেখানে প্রায় 40+ ডক্টরস আমাদের সিনেপস মেডিকেল একাডেমির সাথে যুক্ত ছিলেন। আমরা তাদেরকে আহ, তাদের সাথে ছিলাম। তো আপনারা যারা আমাদের সিনেপসের সাথে যুক্ত হচ্ছেন বা ভবিষ্যতে হবেন, তারা এতটুকু আশ্বস্ত হতে পারেন যে আমাদের এখানে আমরা যে কোর্স কারিকুলাম যেটা রান করছি বা যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাচ্ছি, সেটাতে খুব ভালো সংখ্যক চিকিৎসক আমাদের এখান থেকে চান্স পাচ্ছেন। আম, কাজেই আপনারাও যদি আমাদের সাথে সময় দিয়ে আগাতে পারেন, আমাদের যে ইনস্ট্রাকশন যেগুলো আছে ফলো করতে পারেন, আশা করি আপনারাও সফল হতে পারবেন। ওকে, আমাদের পেডিয়াট্রিক্সে কেরিয়ার করতে গেলে আমাদের পেডিয়াট্রিক্সের যে এক্সাম, যে ক্যালেন্ডার যদি আমরা হিসাব করি, আমরা বছরে দুইবার আমরা এফসিপিএস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, সেটা জানুয়ারি এবং জুলাই মাসে, এবং মার্চে এবং নভেম্বরে ডিসিএইচ পরীক্ষা আর রেসিডেন্সি হয়। তো আমাদের অ্যাকচুয়ালি কম্বাইন্ড ব্যাচে যে প্রিপারেশন, সেটা হলো আমাদের যে এফসিপিএস পরীক্ষা এবং রেসিডেন্সি পরীক্ষাকে কেন্দ্র করে। রেসিডেন্সি এবং যেহেতু ডিসিএইচ পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট সেম, কাজেই কেউ যদি রেসিডেন্সির প্রিপারেশন নিয়ে ফেলে, তার জন্য ডিসিএইচ এর আলাদা করে প্রিপারেশনের প্রয়োজন পড়ে না। আর যখন একবার প্রিপারেশন নেওয়া হয়ে যায় এপিক লেভেলে, তখন তারা দেখা যায় যে যেই পরীক্ষাতে পার্টিসিপেট করে সেটাতেই খুব ভালো ফলাফল করতে পারে। তো কাজে কারো যদি ইচ্ছা থাকে যে সে পেডিয়াট্রিক্সে কেরিয়ার করবে, তার মানে এমন গো ধরে থাকা উচিত নয় আমি যে শুধু এফসিপিএস পরীক্ষায় দিব, আমি রেসিডেন্সি পরীক্ষা দিব না, বা আমি ডিসিএইচ পরীক্ষা দিব না। তার এক্সাম সাইকেলে বছরে যে সময় যেই পরীক্ষায় আসুক, সেই সময় পরীক্ষায় তার অ্যাটেন্ড করা উচিত, যখন তার সে প্রিপারেশন নিচ্ছে। তো সেখান থেকে যেটাতে আউটকাম ভালো হয়, সেটাতে সে জয়েন করবে। হ্যাঁ, তো সেই জন্য কেউ যদি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যারা জুলাই এফসিপিএস পরীক্ষায় পার্ট ওয়ান পাস করছে, নভেম্বরে তাদের রেসিডেন্সিও হয়ে যাচ্ছে। আবার যাদের নভেম্বরে রেসিডেন্সি হচ্ছে, তাদের অনেকেরই দেখা যাচ্ছে এফসিপিএস জানুয়ারিতে পাস করছে। তো কাজেই আমাদের ইন্টেনশন থাকা উচিত যে আমরা যদি দুইটা ডিগ্রিকে ফোকাস করি, কারণ এখন তো অনেক ক্রস থাকে ট্রেনিং এর ব্যাপারে। তো সেই ক্ষেত্রে পাশাপাশি দুইটা পরীক্ষা অবশ্যই পার্টিসিপেট করা উচিত। মানে শুধুমাত্র একটি পরীক্ষাকে কেন্দ্র করে প্রিপারেশন নেওয়াটাও কিছুটা ঝুঁকিপূর্ণ। ওকে, আমাদের দেশের যেই আহ, যে ডিগ্রি যে ব্যবস্থা আছে, সেখানে আমরা এফসিপিএস, এমসিপিএস, এমডি, ডিসিএইচ এগুলা করতে পারি। তো তার মধ্যে আজকে আমরা এফসিপিএস এবং এমডি নিয়েই কথা বলবো। আর দেশের বাইরে এমআরসিপি, সিএইচ, ডিসিএইচ এই ডিগ্রি গুলাও আছে। সেগুলো আমরা আজকে আর আলোচনা করব না। তো এফসিপিএস পরীক্ষার এফসিপিএস এর যে ডিগ্রির যে কোর্স আউটলাইন আছে, সেটা আগে এটার লেন্থটা ছিল প্রায় 4 বছর, 3 বছরের ট্রেনিং প্রয়োজন ছিল, 1 বছর কোর্স ছিল। এখন সেটা 5 বছর করা হয়েছে। সেখানে একটা প্রিলিমিনারি এক্সাম হয়, যেটাকে আমরা পার্ট ওয়ান বলি। 2 বছর পর একটা মিড টার্ম পরীক্ষা দিতে হবে, এবং এক তার 3 বছর পর একটা ফাইনাল পরীক্ষা দিতে হয়। আর এমডি কোর্সের ক্ষেত্রে, যেটা বিএসএমইউ থেকে যেটা প্রদান করা হয়, সেখানেও 5 বছরের একটা ট্রেনিং থাকে, সেখানে এন্ট্রেন্স এক্সাম থাকে, যেটার জন্য আমরা আজকে কথা বলবো। আর পার্ট এ ফেজ এ ফাইনাল পরীক্ষা হয় 2 বছর পর, এবং তার 3 বছর পরে ফেজ বি ফাইনাল পরীক্ষা হয়। ঠিক আছে। ওকে, আর এখন আরেকটা জিনিস নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে যে আমরা কি সাব স্পেশালিটিতে ক্যারিয়ার করব নাকি জেনারেল পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করব। পেডিয়াট্রিক্সের এখন পর্যন্ত প্রায় 11টা সাব স্পেশালিটি তৈরি হয়েছে। সবচেয়ে লেটেস্ট সাব স্পেশালিটি যেটা সংযুক্ত হয়েছে, সেটা এমডি তে, সেটা হলো পেডিয়াট্রিক রিউমাটোলজি। আর এর বাইরেও কিছু কিছু আছে, যেমন পেডিয়াট্রিক পালমোনোলজি, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজি, এগুলাতে শুধুমাত্র এফসিপিএস, আর ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিক্স এগুলাতে শুধু এফসিপিএস করা যায়। আর বাকি সাবজেক্ট গুলোতে পেডিয়াট্রিক্স এর নিউনেটোলজি, তারপর পেডিয়াট্রিক নেফ্রোলজি, নিউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেমাটোলজি, অনকোলজি, এগুলা সবগুলোতেই কেরিয়ার করা যায়। এখন আমি কোনটা করবো? এখন আমি যখন কেরিয়ার শুরু করি, আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর আমি কিছুদিন একটা তখন ঢাকার অ্যাপোলো হাসপাতালে আমি কাজ করেছিলাম হেমাটোলজি ডিপার্টমেন্টে। সেখান থেকে আমার কাছে বোন মেরো ট্রান্সপ্লান্ট বা এই ধরনের ব্যাপারগুলো ভালো লাগা শুরু করে আর কি। তো আমার পেডিয়াট্রিক্সে আগে থেকে আগ্রহ ছিল, সেই হিসাবে আমি আমার চয়েসটা শিফট করেছি পেডিয়াট্রিক হেমাটোলজি, অনকোলজি। তো এই ক্ষেত্রে যার যে জিনিসটা পছন্দ, যেমন আপনার যদি নেফ্রোলজি ভালো লাগে অথবা নিউরোলজি ভালো লাগে, তা আপনি সেক্ষেত্রে পেডিয়াট্রিক্স এর একটা ব্রাঞ্চে আপনি যেতে পারেন। সেখানে যেগুলাতে সবগুলাতেই কম বেশি ইন্টারভেনশনের সুযোগ আছে। এক সময় জেনারেল পেডিয়াট্রিক্স এর চাহিদা অনেক বেশি থাকলেও এখন দেখা যাচ্ছে যে পেডিয়াট্রিক্স এর যে সাব স্পেশালিটি যেগুলো আছে, সেগুলাতে
অনেকে পরীক্ষা দিচ্ছে। আর পরীক্ষার এখন যেহেতু সাব স্পেশালিটিতে টার্গেট করে পরীক্ষা দিতে হয়, সেই জন্য ডিসিশনটা আগেই নিতে হবে, আমি কি সাব স্পেশালিটিতে ক্যারিয়ার করব নাকি আমি জেনারেল পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করব। ওকে। আর এক্সামিনেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে, বিএমডিসি ফুল রেজিস্ট্রেশন পাওয়ার পরে যে কেউ পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন। আর এমডি এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে একটা 2 বছরের গ্যাপ প্রয়োজন হয়, যে এফসিপিএস এমবিবিএস পাস করার পর, মানে 28শে মার্চের আগেই ইন্টার্নশিপ শেষ করতে হয় আর কি। এই 2 বছর গ্যাপ থাকলেই এমডি, তো সেক্ষেত্রে একজন এক্সামিনি যারা ফ্রেশার্স থাকেন তারা প্রথম এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন, পরে এমডি পরীক্ষায় পার্টিসিপেট করতে পারেন। ওকে, এখন আমরা এফসিএস পার্ট 1 পেডিয়াট্রিক্স নিয়ে কিছু কথা বলবো। আমাদের এখন যে লেটেস্ট যে জানুয়ারি 2024 থেকে যে পরিবর্তনগুলো আসছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে 3 দিন পরীক্ষা হতো। 3 দিন 300 নম্বরের পরীক্ষা ছিল, 3টা পেপার, এবং ইচ এন্ড এভরি পেপারে 70% মার্কস ক্যারি করতে হতো। আর কোনো পেপারে 65-এর কম পাওয়া যেত না, বা টোটাল 210 পেলেই পাস ধরা হতো। কিন্তু এখন সেটা চেঞ্জ হয়েছে, এখন 3টা পেপারের পরীক্ষা একই দিনে হয়, এবং সেখানে টোটালি 210 নাম্বার পাইলে একজন ক্যান্ডিডেট পাশ করেছেন বলে আম, ধরা হয়। তো সেক্ষেত্রে এটা এখন বেশ একটা ভালো ব্যাপার, এবং রিসেন্ট টাইমে যে পাশের হার বেড়েছে এটাও তার একটা বড় কারণ। আর আগের তুলনায় এখন এসবি এর পরিমাণটা বেড়েছে। আগে এসবি একসময় 25টা ছিল, তারপর 50টা ছিল, এখন হলো গিয়ে প্রায় অর্ধেক এসবি আর অর্ধেক ট্রু ফলস। তো এখানে 150টা কোশ্চেন থাকে 300 মার্কসের, আর এখানে পাস মার্ক থাকে 210, 70%। পরীক্ষা হয় 4 ঘন্টায়। আর আগে এক সময় অ্যালাইড সাবজেক্ট গুলার জন্য আলাদা করে পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়তো না। কেউ যদি প্যারেন্ট সাবজেক্টে জেনারেল পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিত, সে তার পক্ষে সম্ভব ছিল যেসব অ্যালাইড সাবজেক্ট আছে বা সাব স্পেশালিটি আছে সেগুলোতে যাওয়ার, কিন্তু এখন সেই সুযোগটা নেই। এখন হলো আগে থেকেই আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি সাব স্পেশালিটি পরীক্ষা দিবেন নাকি আপনি প্যারেন্ট সাবজেক্টেই পরীক্ষা দিবেন। ওকে। আর ট্রেনিং এর ক্ষেত্রে আপনার যে প্রথম 2 বছর কোর ট্রেনিং, সেটা বড় বড় ইনস্টিটিউশন থেকে শুরু করে পেরিফেরির ইনস্টিটিউশন যেগুলো বিসিপিএস অ্যাফিলিয়েটেড আছে সব জায়গায় আপনি করতে পারবেন, কিন্তু আপনার সাব স্পেশালিটি যে ট্রেনিং আছে সেগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট ইনস্টিটিউশনে নির্দিষ্ট একটা টাইম ফ্রেম পর্যন্ত করা যায়। যেমন ধরেন নিউনেটোলজিতে কেউ যদি কেরিয়ার করতে চান, তিনি নিউনেটোলজি যে ট্রেনিং আছে সেটা ঢাকা মেডিকেল কলেজে 2 বছর করতে পারবেন, সাস সলিমুল্লাতে 2 বছর করতে পারবেন, বিএসএম মধ্যে 3 বছর করতে পারবেন। হ্যাঁ, এটা বিসিপিএস থেকে প্রতি বছর বা 1-2 বছর পর পর একটা আপডেটেড শিডিউল দেওয়া হয়, সেই শিডিউল অনুযায়ী এই নলেজটা আপনাদেরকে নিয়ে আপনারা যখন ট্রেনিং এ পার্টিসিপেট করবেন তখন আপনাদেরকে সেই হিসাব করে আগাতে হবে। আবার কিছু কিছু প্রাইভেট হাসপাতালেও হয়, যেমন স্কয়ার হাসপাতালে 6 মাস করা যায়, অ্যাপোলো হাসপাতালে 1 বছর করা যায়, মা ও শিশু হাসপাতালেও করা যায়। হ্যাঁ, পেডিয়াট্রিক নেফ্রোলজির ক্ষেত্রে এরকম কিছু ইনস্টিটিউশন আছে। হেমাটোলজির ক্ষেত্রে ঢাকা মেডিকেল, বিএসএমইউ আর বিআইসিএইচ এ করা যায়। নিউরোলজির ক্ষেত্রেও এরকম কিছু ইনস্টিটিউশন আছে। ওকে। আর আমরা যদি আমাদের পড়াশোনার ব্যাপারে কথা বলি, তাহলে আমরা আলোচনা সুবিধার্থে আগে যেই পেপার ওয়াইজ যে ডিসকাশন ছিল সেই ডিসকাশনের দিকেই আমরা ডিসকাশন দিয়ে কথা বলার চেষ্টা করব, কারণ সেটা আলোচনা করাটা কিছুটা সহজ হবে। পেপার ওয়ানে আগে যা ছিল সেখানে জেনারেল অ্যানাটমি, পেপার ওয়ানে ছিল জেনারেল অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, নিউরো অ্যানাটমি এবং মেডিকেল ইথিক্স এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স, মানে পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে এই পোর্শনে এইগুলাতেই ফোকাস থাকে। তো সেই ক্ষেত্রে প্রথম কাজটা হবে আমাদের যে বিসিপিএস এর যে একটা সুনির্দিষ্ট যে সিলেবাস আছে, একটা পেডিয়াট্রিক্স এর জন্য একটা সুন্দর সিলেবাস আছে, তো সেই সিলেবাসটা কালেক্ট করা। আমাদের সিনেপস মেডিকেল একাডেমি যারা পেডিয়াট্রিক্স এর এক্সিকিউটিভ আছে তাদেরকে বললেই তারা আপনাদেরকে সেই সিলেবাসটা আপনাদেরকে প্রোভাইড করবেন। আপনারা সেই সিলেবাসটা দেখবেন যে সেখানে কি কি টপিকসে বিসিপিএস এমফেসাইজ দিয়েছেন, বা সেইখানে কি কি লেখা আছে। যেই টপিকস গুলো দেয়া আছে দেখা যায় যে 95% কেসে সেই টপিকস গুলো থেকেই কোশ্চেন করা হয়, মানে এর বাইরে বিসিবি এখন পর্যন্ত কোশ্চেন করে না। তো কাজে আমাদের ফার্স্ট কাজ হবে যে সেই সিলেবাসটা কালেক্ট করা, এবং সিলেবাসের মধ্যে এরকম একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে যেখানে বলা আছে যে পেপার ওয়ানের ক্ষেত্রে সেল বায়োলজি থেকে 3 থেকে 4 নাম্বার আসতে পারে, ডেভেলপমেন্টাল অ্যানাটমি, যে অ্যানাটমি এন্ড টপোগ্রাফিক অ্যানাটমি, হিস্টোলজি, অ্যাপ্লাইড অ্যানাটমি, এভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে অ্যানাটমির ক্ষেত্রে যেসব আহ, জিনিসগুলা বা ব্যাপারগুলা পেডিয়াট্রিক্স এর সাথে রিলেটেড, সেই টপিকস গুলা থেকেই কোশ্চেন আসে বেশি। যেমন আমাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা ইম্পর্টেন্ট, বা এমব্রায়োলজি ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে এমব্রায়োলজি থেকে ভালো কোশ্চেন আসে।
তারপরে হিস্টোলজি থেকেও আমাদের ভালো কোশ্চেন আসে। তারপর বিভিন্ন প্রসিডিওর যেমন লাম্বার পাংচার, তারপরে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন, তারপরে অক্সিজেন মাস্ক ইনসার্শন, এই ধরনের যে ব্যাপারগুলো আছে সেগুলা থেকেও কোশ্চেন আসে। আর হলো কি এখানে এক্স রে, তারপর সিটি স্ক্যান, এগুলা যে বেসিক্স ব্যাপারগুলো আছে অ্যানাটমি অফ ইমেজিং, সেখান থেকে কোশ্চেন আসে। আর দুটা ব্যাপার থাকে, একটা হলো মেডিকেল ইথিক্স এন্ড মেডিকেল স্ট্যাটিস্টিক্স। এই দুটা ব্যাপার দেখা যায় যে অনেকের অন্যান্য ব্যাপার পড়তে, সাবজেক্ট পড়তে পড়তে এই দুটা ব্যাপারে খুব একটা প্রিপারেশন নেওয়া হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি সব বিষয়ের একটা অ্যাভারেজ প্রিপারেশন লাগবে। কোনো বিষয় আপনি আপনি হয়তো ভালো পারবেন, কোনো বিষয় কম পারবেন, কিন্তু কোনোটার যাতে প্রিপারেশন একবারে নেন নাই সেটা যাতে না হয়। দেখা গেল যে এথিক্স, শুধুমাত্র মেডিকেল ইথিক্স আর স্ট্যাটিস্টিক্স এর কম প্রিপারেশনের জন্য আপনি হয়তো বা আহ, 2-1 নাম্বারের জন্য আপনি এফসিপিএস পার্ট 1 পাস করতে পারলেন না। তো সেটা চেয়ে দুঃখজনক আর কিছুই হবে না, কারণ এখানে যে পেইড যে কোশ্চেন্স যেগুলো আছে, যেগুলো লাস্ট ইয়ারে আসছে, সেই কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে, সেগুলো যদি আপনার জানা থাকে সেখান থেকে আপনি 60-70% আনসার করতে পারবেন। তো কাজেই এই ব্যাপারগুলোর ব্যাপারে একটু যত্নশীল হওয়া প্রয়োজন। আর বই ফলো করার ক্ষেত্রে পার্ট 1 এর ক্ষেত্রে আমরা জেনারেল অ্যানাটমিতে BD 84 অথবা ভিশরাম সিং এর যে বইটা আছে সেটা ফলো করার জন্য রিকমেন্ড করি। ভিশরাম সিং এর যে বইটা আছে সেই বইয়ের প্রতিটা চ্যাপ্টারের পরেই কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি থাকে, এবং বইটা পড়তে খুবই ইন্টারেস্টিং। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড অ্যানাটমি আছে, সেক্ষেত্রে আমরা এই বইটা রিকমেন্ড করি, এবং সেটার সাথেই নেটারের যে আমাদের যে অ্যাটলাসের বই আছে সেই বইটা ফলো করা বেটার আর কি। আর সাথে এমব্রায়োলজির জন্য অবশ্যই ল্যাংম্যানের এমব্রায়োলজি যেটা আছে সেটা পড়তে হবে। হিস্টোলজির ক্ষেত্রে আমরা সেলিম রেজা স্যারের যে বই আছে সেটা ফলো করতে পারি। নিউরোলজির ক্ষেত্রে ভিশরাম সিং এর যে নিউরোলজি বই অথবা স্নেল অ্যানাটমি, যে কোনো একটা পড়লেই হবে। আর বায়োস্ট্যাটিক্স এর ক্ষেত্রে আমরা এবিসি অফ রিসার্চ মেথোলজি অফ বায়োস্ট্যাটিস্টিক্স মোজাম্মেল স্যারের যে বইটা আছে সেটা আমরা রিকমেন্ড করি। এগুলো আমাদের আলাদা আলাদা ক্লাস হয়, সেই ক্লাসগুলোতেও আপনাদেরকে এই ব্যাপারগুলোতে ইনস্ট্রাকশন দেওয়া হবে। আর পেপার 2 যেটা আছে সেটা মোর চ্যালেঞ্জিং। সেখানে ইউজুয়ালি দেখা যায় মানে মূল সমস্যাটা হয়, কারণ এখানে মূল থাকে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, এবং কিছু কিছু অংশ থাকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পেপার 2 তেও ছিল, 3 তেও ছিল, এখন যেহেতু সব একসাথে হয়ে গেছে ওভাবে ডিমার্কেট করার সুযোগ নেই। ফিজিওলজি থেকে যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলো বেশ ট্রিকি। এগুলা যদি শুধুমাত্র কেউ যদি মুখস্থ করে তাহলে পরীক্ষার হলে অ্যাকচুয়ালি আনসার করা টাফ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে মানে মার্কস ক্যারি করা একটু কঠিন। তো এখানে যে বিসিপিএস এর যে সিলেবাস আছে সেখানে একটা মার্কস ডিস্ট্রিবিউশন দেয়া আছে, সেখানে সেল ফিজিওলজি, মলিকুলার বায়োলজি, সেখান থেকে 4-5 মার্কসের কথা বলা আছে। তারপর বডি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইটস থেকে 3-5 মার্কস। তারপরে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আমাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে 4-5 নাম্বার থাকে। এন্ডোক্রাইনোলজি থেকে 4-5 নাম্বার থাকে। আর বডি যে বিভিন্ন যে ফিজিওলজিক্যাল যে প্রসেস আছে এবং সেগুলো ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, সেখান থেকে 10-15 নাম্বার থাকে। আর ফিজিওলজি অফ ইমেজিং মানে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এগুলা থেকে 2-3 নাম্বার থাকে। নিউরোফিজিওলজি থেকে 6-7 নাম্বার থাকে। আর বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি থেকে খুব কম নাম্বার। মানে এখানে রেসিডেন্সির সাথে এখানে একটা বড় ডিমার্কেশন, যে রেসিডেন্সিতে বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজিতে বেশ ভালো নাম্বার থাকে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে সেই জায়গায় তুলনামূলক কম নাম্বার থাকে। তো প্রস্তুতির ক্ষেত্রে যখন এফসিপিএস এর প্রস্তুতি নেবেন তখন ফোকাসটা ওই সাইডে একটু বেশি দিতে হবে, ফিজিওলজির ক্ষেত্রে বেশি দিতে হবে, এবং ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি সেগুলা পড়তে হবে, কিন্তু যাতে ফিজিওলজির প্রিপারেশনটা আমাদের এনশিওর থাকে। ওকে, বইয়ের ক্ষেত্রে ফিজিওলজির ক্ষেত্রে আমাদের যে সিনেপসের যে শীট আছে সেটা বেশ এনরিচড, আমরা রিকমেন্ড করব সেই শীটটা ফলো করার সাথে সাথে আপনার যদি কোনো কিছু বুঝতে আরো দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনি ক্যানন যে ফিজিওলজি বই আছে সেটা আপনি ফলো করতে পারেন। আর এখানে যে বিআরএস ফিজিওলজি যে বইটা আছে সেটাও একটা ভালো বই ফলো করার মতো। খুব সংক্ষেপে শর্টকাটে অনেক কিছুই লেখা আছে। আর এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আপনার রোড যে এমসিকিউ বইটা আছে সেটা ফলো করতে পারেন। আর কোশ্চেন ব্যাংক প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেগুলো অবশ্যই সলভ করা উচিত। হ্যাঁ, তাহলে সেখান থেকে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনি কতটুকু জানেন, পরীক্ষায় কেমন কোশ্চেন আসে, এবং আপনার প্রিপারেশন নেওয়ার জন্য আর কি কি পড়া উচিত। ওকে, আর বায়োকেমিস্ট্রির জন্য আমাদের যে শীট আছে সেটা সাথে আমরা এবিসি যে মেডিকেল বায়োকেমিস্ট্রি বই আছে, মোজাম্মেল স্যারের বই, সেটা রিকমেন্ড করি। আর ফার্মাকোলজির জন্য আমাদের শীটই আমি মনে করি যে এফসিপিএস এর জন্য তুলনামূলকভাবে যথেষ্ট। আর এর বাইরে যদি কেউ এক্সট্রা পড়তে চান সেক্ষেত্রে ভীষণ ফিজিওলজি, এখান থেকে মানে খুবই স্পেসিফিক কিছু কোশ্চেন আসে, মানে এত ডিটেলস প্রয়োজন পড়ে না আর কি, যেগুলো পেডিয়াট্রিক্স এর ডে টু ডে লাইফে ইউজ হয়, এইসব ড্রাগস গুলারই কিছু মেকানিজম অফ অ্যাকশন, সাইড এফেক্টস, এগুলা নিয়ে কোশ্চেন আসে। ওকে,
আর ফিজিওলজির ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই যে সেটা যেটা প্রথমেই বললাম যে টিপস এন্ড ট্রিক্স বললে এখানে প্রথমে আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝে পড়া উচিত, শুধুমাত্র মুখস্থ করলে হবে না। আর আমাদের যে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর সাথে কোরিলেট করেই পড়া উচিত। যে আমরা যখন আবিদ স্যারের বই পড়ি বা এম আর মোল্লা স্যারের বই পড়ি, বইয়ের সাথে যে ফিজিওলজি থাকে বা প্যাথোফিজিওলজি থাকে সেই অংশ যতটুকু আমাদের জন্য বইয়ে উল্লেখ আছে সেটা আমরা মিলায় পড়া উচিত। আর বায়োকেমিস্ট্রি ফার্মাকোলজির ক্ষেত্রে বায়োকেমিস্ট্রিতে ফার্মাকোলজি থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ ফার্মাকোলজি খুব লিমিটেড টপিক থেকে কোশ্চেন আসে। বায়োকেমিস্ট্রি একটু ইভলভিং আর কি, মাঝে মাঝে এক এক সময় এক এক টপিক থেকে কোশ্চেন আসে। আর পেপার 3 যেটা আছে সেখানে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, জেনেটিক্স আর সিস্টেমিক প্যাথোলজি থাকে, বা আমরা যেটা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স বলি সেই ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এই পেপার 3 এর মধ্যেই থাকে। এবং এই পার্টে মার্কস তোলাটা কম্পারেটিভলি ইজি, কারণ মাইক্রোবায়োলজি আর প্যাথোলজি তো ঘুরে ফিরে, মানে এটা তো নতুন কিছু নাই অ্যাকচুয়ালি। বইয়ের মধ্যে যা আছে তাই, আমার যদি দখল ভালো থাকে মাইক্রোবায়োলজি প্যাথোলজির উপর বা জেনেটিক্স এর উপর, আমি ওখান থেকে অবশ্যই আনসার করতে পারবো, হ্যাঁ। আর সিস্টেমিক প্যাথোলজি যেগুলো আছে অথবা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে যেগুলো আসে সেগুলাও আহ, কম বেশি সবাই যতটুকু পড়ে তার থেকেই চলে আসে। তো এখানে যে একটা মার্কস ডিস্ট্রিবিউশন আছে সেখানে দেখেন, যেখানে জেনারেল প্যাথোলজি থেকে 8 to 10 মার্কসের থাকে, সেখানে ওই যে সেলুলার অ্যাডাপ্টেশন থেকে শুরু করে জেনারেল প্যাথোলজির উন্ড হিলিং এইসব টপিকগুলো থেকে কোশ্চেন আসে। ইমিউনোলজি থেকে 4 থেকে 6 নাম্বার কোশ্চেন আসে, জেনেটিক্স থেকে 3 থেকে 5, হিস্টোপ্যাথোলজি 2 থেকে 3, আর সিস্টেমিক প্যাথোলজি মানে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পোর্শন থেকে আসে 12 থেকে 15। আর ব্যাকটেরিওলজি থেকে 4 থেকে 6 নাম্বারের কোশ্চেন আসে, ভাইরোলজি থেকে 3 থেকে 5, প্যারাসাইটোলজি থেকে 2 থেকে 3, মাইকোলজি থেকে 2 থেকে 3, আর যে ডিসইনফেক্টেন্ট অ্যান্ড স্টেরিলাইজেশন এখান থেকে 1 থেকে 2 মার্কসের কোশ্চেন আসে। এটা বিসিপিএস এর যে সিলেবাস আছে সেখানে যেটা উল্লেখ করা আছে সেটা বললাম, এটা একটু কম বেশি হতে পারে। আর আমরা রিকমেন্ডেড বুকস যেটা আছে সেটা হলো মাইক্রোবায়োলজির ক্ষেত্রে অবশ্যই আমরা লেন্সের যে বইটা আমরা এমবিবিএস ল্যাবে পড়ে আসছি সেটা রিকমেন্ড করি। জেনারেল প্যাথোলজির ক্ষেত্রে রবিনসের বই, সাথে আর সিস্টেমিক প্যাথোলজি আর ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর জন্য আমাদের নেলসন যতটুকু আমাদের প্রয়োজন সেটা আমাদের যে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড ক্লাস আছে সেটাতে পড়ানো হয়। অ্যাকচুয়ালি নেলসন অনেক বড় বই, এটা অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য পড়াটা খুবই টাফ। তবে যে ইনফরমেশন গুলো পরীক্ষায় আসে সেগুলো আপনাদের রিলেভেন্ট যে টপিকস আছে সেই টপিকস এর সাথে আপনাদের পড়িয়ে দেওয়া হবে, আপনারা অতটুকু ফলো করলেই চলবে। আর আপনারা আবিদ হোসেন মোল্লা স্যারের যে বইটা আছে সেটা আপনারা একদম আপ টু লাস্ট যা আছে সব আপনারা পড়ে ফেলবেন। আর সাথে আপনারা পড়তে চাইলে যে এম আর মোল্লা স্যারের যে কনসাইজ টেক্সট বুক পেডিয়াট্রিক্স আছে সেটা পড়তে পারেন। আর এই এম আর মোল্লা স্যারের বইয়েরও যতটুকু অংশ এক্সট্রা পড়তে হবে সেটা আপনাদেরকে আপনাদের যে ক্লাস যখন হবে ক্লাসের মধ্যেই আপনাদেরকে বলে দেওয়া হবে। পেপার 3 এর ক্ষেত্রে মাইক্রোবায়োলজি থেকে যেহেতু ভালো কোশ্চেন আছে সেখানে যদি আপনার ভালো দখল থাকে আপনি ভালো করতে পারবেন। আর ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে তো অনেক বড়, তারপরেও কিছু লিমিটেড টপিকস আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন আসে। আগের কোশ্চেন অ্যানালাইসিস করলে বা সিলেবাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু পড়তে হবে, আর আমাদের মেন্টর প্যানেলে যারা আছেন তারাও আপনাদেরকে সেই ব্যাপারটা বলে দিবেন। আর জেনেটিকের ক্ষেত্রে কোশ্চেন দেখা যায় যে রিপিটেড হয়, তো সেই ক্ষেত্রে সিলেবাসটাও শর্ট, তো কাজে এটা যতটুকু আগে যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করলেই এনাফ। ওকে, এবার এমডি পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে যদি আমরা বলি সেখানেও 25% কোশ্চেন থাকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে, আর 75% কোশ্চেন থাকে বেসিক সাবজেক্ট থেকে। এখানে 200 নাম্বারের পরীক্ষা হয়, 200 প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকে। কোশ্চেন পরীক্ষা হয় 3 ঘন্টা। এখানে নেগেটিভ মার্কিং আছে, যদিও এফসিবিএস পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। আর এখানে অ্যালাইড সাবজেক্ট আর সব ক্ষেত্রেই সেম কোশ্চেন হয়। আর আমরা যদি অ্যাভেলেবেল সিটস এর কথা চিন্তা করি, গভর্নমেন্ট ক্যান্ডিডেটের জন্য এমডি ফেজ এ এন্ট্রান্স এক্সামে আপনার প্রায় 62 সিটস আছে, সাব স্পেশালিটি এবং প্যারেন্ট সহ। আর প্রাইভেট ক্যান্ডিডেটের জন্য আছে অলমোস্ট 84 সিটস, সাব স্পেশালিটি এবং প্যারেন্টের ক্ষেত্রে। আর এখানে যদি মার্কস ডিস্ট্রিবিউশন দেখেন, এমডি পরীক্ষা যদি কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাই সেখানে অ্যানাটমিতে 20 to 25% কোশ্চেন থাকে, মানে 20 থেকে 25 নাম্বার থাকে। আর সবচেয়ে বেশি কোশ্চেন থাকে অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স থেকে বা ক্লিনিক্যাল টপিক্স থেকে, সেখানে 40 থেকে 50 নাম্বারের কোশ্চেন থাকে। এর পরের কোশ্চেন থাকে হলো ফিজিওলজি থেকে 30 to 35 মার্কসের মতো। আর এখানে দেখেন প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এইটার মধ্যেও প্রায় আপনার দুইটা মিলে দুইটা 20 থেকে 25টা করে প্রায় 50টার মতো কোশ্চেন থাকতেছে। ফার্মাকোলজি এখানে একটু বেশি পড়তে হয়, যেটা এফসিপিএস এর ক্ষেত্রে খুব তেমন একটা প্রয়োজন পড়ে না, সেখানে মার্কস থাকে এফসিপিএস এর ক্ষেত্রে প্রায় 6-7 নাম্বার কোশ্চেন থাকে, কিন্তু এখানে 20 থেকে 25 নাম্বার আপনাকে কোশ্চেন থাকবে ফার্মাকোলজি থেকে। আর বায়োকেমিস্ট্রিতেও এখানে ভালো সংখ্যক কোশ্চেন থাকে, এবারও আরো বেশি কোশ্চেন ছিল।
এবার প্রায় 18টার মতো কোশ্চেন ছিল বায়োকেমিস্ট্রি থেকে। তো কাজেই এখানে একটা বেসিক ডিফারেন্স প্রিপারেশনের ক্ষেত্রে। এবং এমডির ক্ষেত্রে যেহেতু এটা একটা ক্লোজ এক্সাম, এফসিপিএস হলো একটা ওপেন এক্সাম, আপনি 210 ক্যারি করলেই আপনি পাস করে যাবেন। কিন্তু এমডির ক্ষেত্রে আপনাকে কম্পিট করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কিছু স্ট্র্যাটেজি থাকা উচিত যে আমি এই জিনিসগুলো খুব ভালো পারবো এবং ওই জিনিসটাতে আমার দক্ষতা বাড়াবো। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সবারই একটু অ্যানাটমিতে দুর্বলতা থাকে। তো যারা অ্যানাটমিতে একটু ভালো মার্কস ক্যারি করে তারা ভালো ইনস্টিটিউশন অথবা ভালো সাবজেক্টে চান্স পাওয়ার আহ, সুযোগটা বেশি থাকে আর কি। তো সেই ক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট খুব ভালো করে পড়বেন, সাথে চেষ্টা করবেন যাতে আপনার অ্যানাটমিতেও একটু ভালো দখল থাকে। ওকে, এখানে আমি এফসিপিএস এর আমাদের যে পোস্ট গ্রাজুয়েশন এক্সাম যেগুলো থাকে সেগুলোর একটা যোগসূত্র দেখানোর চেষ্টা করছি। যে এফসিপিএস থেকে আগে তো স্যাররা যারা ছিল তাদের একাধিক ডিগ্রি আমরা দেখতাম, যে স্যাররা এফসিপিএস ও করছে, এমডিও করছে। তখন স্যারদের ক্ষেত্রে সুবিধা ছিল, স্যাররা একই ট্রেনিং এ স্যাররা দুইটা ডিগ্রির জন্য পরীক্ষা দিতে পারতেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এখন সময়টা একটু, এই সময় এটা একটু ডিফারেন্ট। কিন্তু এফসিপিএস করার পরে, পাশ করার পরে কেউ আবার চাইলে এমডি ডিগ্রি করতে পারেন। তো এফসিপিএস করার পরে কেউ এমডি ডিগ্রি করলে সেক্ষেত্রে তাকে 3 বছর ট্রেনিং করতে হয়। সেটা যদি সাব স্পেশালিস্ট, ধরেন আপনি প্যারেন্ট সাবজেক্টে এফসিপিএস করলেন, এরপরে আপনি এমডি ডিগ্রি করবেন। ধরেন আপনি এমডি নিউনেটোলজিতে করবেন, তো সেক্ষেত্রে আপনি 3 বছর নিউনেটোলজি ট্রেনিং করলেই আপনি এমডি ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন। আবার এমডি থেকেও একইভাবে এফসিপিএস করা যায়। কেউ যদি প্যারেন্ট সাবজেক্টে এমডি করে, সে আবার অন্য কোনো সাব স্পেশালিতে এফসিপিএস করতে পারে। আর ডিসিএইচ করা থাকলে এফসিপিএস এর ক্ষেত্রে 1 বছর ট্রেনিং কাউন্ট হয়। আর এমডি কেউ যদি পাশ করে থাকেন, তাহলে তিনি সরাসরি এমসিপিএস পরীক্ষায় বসতে পারেন, তার জন্য আলাদা এক্সট্রা কোনো 2 বছরের ট্রেনিং এর কোনো প্রয়োজন পড়ে না। ওকে, আমি প্রায় আলোচনা শেষের দিকে চলে আসছি। আমরা সবাই তো সফল হতে চাই। তো সেক্ষেত্রে আমাদের সফলতার ক্ষেত্রে তো অনেক বেশি, অনেক নিয়ামক আছে। যেমন আমাদের এখানে হার্ড ওয়ার্কের যেমন প্রয়োজন আছে, আমাদের মেধা প্রয়োজন আছে, সাথে ভাগ্য একটা বড় নিয়ামক। অনেক সময় দেখা যায় যে অনেকে দ্রুত মুখস্থ করতে পারে বা মনে রাখতে পারে, কিন্তু আহ, অনেক সময় ভাগ্য সহায়ক না হলে অ্যাকচুয়ালি পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা অনেক সময় টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে শুধুমাত্র কঠোর পরিশ্রম আর মেধা দিয়েই যে শুধু আপনি পোস্ট গ্রাজুয়েশন জার্নি পার করতে পারবেন ব্যাপারটা এরকম না। আপনার এখানে একটা লাকেরও একটা বড় ব্যাপার আছে। সেজন্য চেষ্টা করতে হবে যাতে, স্রষ্টার কাছে প্রার্থনা করতে হবে যাতে স্রষ্টা আমাদের এই যে পোস্ট গ্রাজুয়েশনের জার্নি এটা যেন সহজ করে দেন। তাহলে ইনশাল্লাহ আমরা সফলতায় পৌঁছাতে পারবো। আর যারা পোস্ট গ্রাজুয়েশনের জার্নিতে শুরুর দিকে আছেন তাদের একটা ট্রায়াঙ্গেলের মধ্যে সবাই পড়েন। সেখানে হলো গিয়ে যে অ্যাকচুয়ালি কেরিয়ারের দিকে আমি আগাবো না ডিগ্রি করব না ট্রেনিং করব। তো পেডিয়াট্রিক ফ্যাকাল্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে আমাদের পেডিয়াট্রিক্স এর যে ট্রেনিং আছে, অনারারি ট্রেনিং বলেন বা অন্যান্য জায়গায় যেসব জায়গায় কাজ করা আছে সেসব জায়গায় অ্যাকচুয়ালি কাজের চাপ অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজের পাশাপাশি ট্রেনিং করাটা একটু মানে ডিগ্রির জন্য পড়াশোনা করাটা একটু টাফ হয়ে যায়। তো আপনি যদি বিগিনার হন, আপনি যদি একটা ভালো সময় ধরে প্রথমে প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন, আপনার প্রিপারেশন যদি সলিড হয়, তারপরে আপনি ট্রেনিং অথবা চাকরি কোনো কিছু ইনভলভ হলে সেটা বেটার। হ্যাঁ, নাহলে দেখা যায় যে কয়েকবার কেউ আধা আধা প্রিপারেশন নিয়ে ডিসহার্টেড হলে পরবর্তীতে তার জন্য পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে সামনের দিকে আগানোই কঠিন হয়ে যায়। ওকে, আমাদের সিনেপস মেডিকেল একাডেমি গত 6 বছর ধরে কাজ করে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশন জার্নিতে নবীন চিকিৎসকদের এন্ট্রেন্সটাকে সহজ করার জন্য। তো আমরা চেষ্টা করি যে আমাদের বেস্ট কোর্স যেগুলো আছে সেগুলো বেস্ট মেন্টর দিয়ে প্রোভাইড করার, এবং আমরা মিনিমাল কস্টে সেটা প্রোভাইড করি। হ্যাঁ, এবং আমাদের এক্সামিং স্ট্র্যাটেজিটা সবসময় আমরা বিশ্বাস করি যে অন্যদের চেয়ে কিছুটা আগানো। তো আমাদের পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির অনেকগুলো কোর্স আছে। তো যারা এখন আমরা কম্বাইন্ড ব্যাচে যারা ভর্তি আছেন এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সিতে, এর বাইরেও আমরা ক্লিনিক্যাল কিছু ব্যাচ আছে আমাদের, এমআর, যেখানে সেটা ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পড়ানো হয়। আমাদের লাস্ট 8 ইয়ার্স এর কোশ্চেন সলভ ব্যাচ আছে। আমাদের এফসিপিএস এবং রেসিডেন্সির জন্য আলাদা ব্যাচ আছে। তো যার যেটা প্রয়োজন আমরা তার জন্য সেটা অ্যাকচুয়ালি প্রোভাইড করে থাকি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে আমার কথা শোনার জন্য। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। এরপরে আমাদের নেক্সট রেডিওলজি থেকে আমাদের ডক্টর ফারুক আহমেদ ভাই কথা বলবেন রেডিওলজি কম্বাইন্ড ব্যাচের প্রিপারেশনের ব্যাপারে। পেডিয়াট্রিক ফ্যাকাল্টি যদি কারো কোশ্চেন থাকে এখনই করতে পারেন।
আচ্ছা, কোশ্চেন যদি না থাকে তাহলে আমি ফারুক ভাই কি আছেন? সালাম আলাইকুম। হ্যাঁ, আমি আছি। সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আমি এখন অনুরোধ করব ডাক্তার ফারুক আহমেদ ভাইকে রেডিওলজি কম্বাইন্ড ব্যাচের প্রিপারেশন নিয়ে কথা বলার জন্য। ডক্টর ফারুক আহমেদ ভাই এমবিবিএস পাশ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। বর্তমানে ভাই এমডি ফেজ বি রেসিডেন্ট হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন এবং তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। তো ফারুক ভাই, আপনি তাহলে শুরু করেন। পোস্টটাই করবো। এই জিনিসটা কোনোভাবে লিখে যাচ্ছে, লিখে যাচ্ছে। মানে এখানে তো হচ্ছে যে এই যতটুকু দেওয়ার পরে আসসালামু আলাইকুম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা এবং কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এবং কথা ক্লিয়ার। আসসালামু আলাইকুম সবাইকে। আহ সাকিব ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ প্রেজেন্টেশনের জন্য। আমি আমার পরিচয় দিইনি, আমি ডক্টর ফারুক আহমেদ রিজওয়ান। আমি 36 বিসিএস আছি এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফেজ বি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্টে। তো আমাদের আজকে রেডিওলজি ইমেজিং কম্বাইন্ড ব্যাচের ওরিয়েন্টেশন গাইডলাইন সেশনে সবাইকে স্বাগতম। অনেকগুলো টপিকস আসলে আমাদের আগের ভাইয়া প্রেজেন্ট করে গেছেন, যেগুলো সেগুলোর সাথে প্রায় অনেকগুলোই হচ্ছে কমন টপিক, সেগুলো আমি অ্যাভয়েড করে যাব। তো আমরা আসি, আমাদের প্রথমে হচ্ছে যে আমরা ফিল্ড নিয়ে কথা বলি যে আমি রেডিওলজি একটু বেসিক নিয়ে প্রথমে কথা বলবো যে মানে কি নিয়ে কাজ করি এবং হচ্ছে রেডিওলজি প্রস এবং কনস গুলো নিয়ে এবং কিভাবে প্রিপারেশনটা নিয়ে আগানো উচিত। তো আমরা ফিল্ডের মধ্যে যদি খুবই ব্রডলি ডিভাইড করি তাহলে আমরা সাধারণত এক্স রে নিয়ে কাজ করি, সিটি স্ক্যান রিপোর্টিং নিয়ে কাজ করি, এমআরআই এবং সিটি এমআরআই এনজিওগ্রাম নিয়ে কাজ করি। এবং আরেকটা স্পেকট্রাম হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড অনেকগুলো সাব স্পেশালিটি তৈরি হয়েছে, নর্মাল যে কনভেনশনাল আল্ট্রাসাউন্ড, পাশাপাশি ডপলার, অ্যানোমালি স্ক্যান, মাস্কুলোস্কেলেটাল টিভিএস বেস নিয়ে আমরা কাজ করি। এবং এখন যে আহ, যে থিমটা বা যে ফিল্ডটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড বা ইয়াং জেনারেশন যেটাতে মানে যেতে আগ্রহী, সেটা হচ্ছে ইন্টারভেনশনাল রেডিওলজি। ইন্টারভেনশনাল রেডিওলজি থিমটা হচ্ছে মেনলি আমরা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক দুটো নিয়ে শিখছি, দুটো নিয়ে কাজ করছি। তো ডায়াগনস্টিক যেটা সেটা হচ্ছে যে সবাই জানেন মোটামুটি যে আমাদের যে সিটি বা আল্ট্রাসাউন্ড গাইডেড যে এফএনএসি করি বা সিটি বা আল্ট্রাসাউন্ড গাইডেড যে বায়োপসি করি, মেনলি এই দুইটা স্পেকট্রাম খুবই অনেক বেশি প্রচলিত। পাশাপাশি পারকিনসন ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজ এবং থেরাপিউটিক এবং ডায়াগনস্টিক দুটো পারপাসে, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড গাইডেড যে ফ্লুইড ড্রেনেজ গুলো আমরা করি বিভিন্ন ইন্টারনাল অর্গান থেকে, অ্যাবসেস ড্রেনেজ ফর এক্সাম্পল। তো এইটা, তো আমরা যদি রেডিওলজি ইমেজিং এর পজিটিভ অ্যাসপেক্ট নিয়ে বলি যে কেন আমরা আসতে চাই বা অনেকেই কি কারণে মানে আমরা যারা আসছি বা হচ্ছে এটা নিয়ে এখানে এসে আমরা যে ব্যাপারগুলো দেখছি সেটা হচ্ছে শেয়ার করার জন্য যে পজিটিভ অ্যাসপেক্ট গুলো কি, সেটা হচ্ছে রিলেটিভলি লেস স্ট্রেসফুল লাইফস্টাইল। আপনার মেডিসিন বা সার্জারির মতো এত হেক্টিক লাইফস্টাইল এখানে লিড করতে হবে না। ভেরি ফিউ এমার্জেন্সিস। তো অল্প কিছু এমার্জেন্সি আছে, এটা বাদে আসলে এমার্জেন্সি খুবই কম। আমরা যদি এমার্জেন্সির কথা চিন্তা করি, সেটা শুধুমাত্র আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে কিছু এমার্জেন্সি আছে যেটা আপনাকে ইমিডিয়েট ডিসিশন দিতে হবে। সে ফর এক্সাম্পল রাপচার ইকটোপিক প্রেগনেন্সি বা হচ্ছে টর্শন টেস্টিস বা ওভারিয়ান টর্শন। এই ব্যাপারগুলো আপনাকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, এটা আল্ট্রাসাউন্ডের ডায়াগনোসিস হয় মেনলি, এবং হচ্ছে এই ডায়াগনোসিস গুলো আপনাকে করে দিতে হবে। এছাড়া সব স্পেকট্রাম গুলো সাধারণত এমার্জেন্সি নেই। এবং অনেকেরই ফিজিক্যাল প্রবলেম থাকে যে অনেক লম্বা রাউন্ড বা অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকে ওটির সময় বা রাউন্ডের সময়, তো এটা প্রবলেম হয়। তো রেডিওলজির ক্ষেত্রে আপনাদের ম্যাক্সিমাম কাজই বসে করা যায়, শুধু ইন্টারভেনশন ছাড়া বাকি কাজগুলো হচ্ছে আমরা বসেই করতে পারবো। এবং এখন পর্যন্ত ডিসেন্ট স্কোপ অফ প্রাইভেট প্র্যাকটিস এবং ক্যান ওয়ার্ক ফ্রম হোম। যদি কেউ চিন্তা করে যে আমি বাসায় বসে কাজ করব, এখন যে ব্যাপারটা প্রচলিত খুবই, সেটা হচ্ছে যে অনেকগুলো সফটওয়্যার ডেভেলপ হয়ে গেছে। আমরা কনসোল বলি যেটা, সেটা হচ্ছে যে আপনি সিটি বা এমআরআই রিপোর্টিং যদি করতে চান আপনি বাসায় বসেই করতে পারবেন। এখন দেখা যায় ম্যাক্সিমাম সেন্টারগুলোতেই, সব সেন্টারই এখন হচ্ছে তাদের সফটওয়্যার থাকে, এটার মাধ্যমে তারা হচ্ছে যখন সিটি বা এমআরআই করে সব ছবি চলে আসে, আপনি আপনার নিজস্ব ল্যাপটপে সেই ছবিগুলো দেখে রিপোর্ট দিতে পারবেন। এবং হচ্ছে আমাদের স্যার বা ম্যাডামরা ম্যাক্সিমামটাই এভাবেই করেন। এবং এটার একটা সুবিধা হচ্ছে আপনি যখন একটু জনপ্রিয় হবেন তখন হচ্ছে আপনি একটা জায়গায় বসে অনেকগুলো সেন্টারে রিপোর্ট করতে পারবেন। আমাদের স্যাররা যেটা করেন যে উনি ঢাকায় বসে ঢাকায় অনেকগুলো মাল্টিপল সেন্টার প্লাস পাশাপাশি বিভাগীয় শহরগুলো সেন্টারের রিপোর্ট উনি করেন। এবং এখন যেটা সেটা হচ্ছে যে আসলে সবাই একটু পরের দিকে যে যখন সিনিয়র হয়ে যান তখন দেখা যায় হচ্ছে ডিভিশন চলে আসে যে হয় কেউ সিটিএমআরআই রিপোর্ট করেন অথবা কেউ আল্ট্রাসাউন্ড করেন।
অথবা কেউ অ্যানোমেলি করেন, অথবা কেউ শুধুমাত্র ব্রেস্টের আলট্রা করেন, অথবা অনেকেই আছেন পাশাপাশি ইন্টারভেনশন রেডিওলজি করেন, এবং কেউ আছেন শুধু ইন্টারভেনশন রেডিওলজি করেন। কারণ পরের দিকে এত প্রেশার হয়ে যায়, সবাই আর সবকিছু করে না। তো কেউ যদি চান যে আমি বাসায় বসে কাজ করবো, আপনি শুধু সিটি এমআরআই রিপোর্ট করতে পারবেন বাসায় বসে। ঠিক আছে। তো ইন্টারভেনশন রেডিওলজি নিয়ে আমরা বললাম যে ইটস ভেরি আর্লি স্টেজ এন্ড ইটস ব্লুমিং এন্ড ইউ ক্যান বি দ্য লিডার। আমরা ইন্টারভেনশন রেডিওলজিতে আসলে এক্সপার্ট লোকের বা ভালো লোকের সংখ্যা বা খুবই কম। আমরা ঢাকার মধ্যেই অল্প কয়েকজন স্যারই খুবই ভালো হাতে গোনা স্যার, বিভাগীয় শহরগুলোতে অল্প কয়েকজন আছেন, এছাড়া আসলে এটার সংখ্যা খুবই খুবই কম। তো আপনি যদি এখানে একটু ভালো করেন, একটু এক্সপার্টাইজ ডেভেলপ করতে পারেন, মানে ইউ ক্যান বি দ্য লিডার। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যেটা আসলে আরেকটা ব্যাপার নিয়ে সবসময় চিন্তা করতে, যেটা পাস রেটটা কেমন, আমার পার্ট 1, মিড টার্ম, পার্ট 2, ফাইনাল পার্ট, বা হচ্ছে এমডির ক্ষেত্রে ফেজ এ তো আসলে লিমিটেড, ফেজ বি তে পাস রেটটা কেমন, সরি ফেজ এ ফাইনাল, ফেজ বি ফাইনাল, এই ফাইনালগুলোতে পাস রেট কেমন? আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এফসিপিএস পার্ট 1, মিড টার্ম, পার্ট 2, এমডি ফেজ এ, ফেজ বি তে পাস রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো রেডিওলজিতে। তো কি কি ডিগ্রিজ অ্যাভেলেবল সবার মতোই আমাদের যেটা, সেটা হচ্ছে এফসিপিএস, এমডি, ডিপ্লোমা, যেটা আমরা ডিএমআরডি বলি, ডিপ্লোমা ইন মেডিকেল রেডিও ডায়াগনোসিস, এবং এমসিপিএস। তো এফসিপিএস পার্ট 1 নিয়ে বেসিক কথাগুলো আমার আগের প্রেজেন্টার বলে গেছেন। তো প্রতি 2বার পরীক্ষা হয়, জানুয়ারি এবং জুলাইতে, 5 বছরের কোর্স, 2 বছর মিড টার্ম। আর এখন কোনো ট্রেনিং কাউন্ট হয় না এফসিপিএস এর জন্য। 2023-এর মানে জানুয়ারি 2024 থেকে এটা শুরু হয়েছে, যে এখন কোনো ট্রেনিং কাউন্ট হচ্ছে না পার্ট 1 এর জন্য। বাট ট্রেনিং আপনি যদি কেউ এমসিপিএস দিতে চায়, 2 বছরের ট্রেনিং, সেটা কাউন্ট হবে। এমসিপিএস এর জন্য আপনার এফসিপিএস পার্ট 1 ছাড়া ট্রেনিং কাউন্ট হবে, বাট এফসিপিএস পার্ট 1 এর জন্য, এফসিপিএস এর জন্য পার্ট 1 করা ছাড়া কোনো ট্রেনিং কাউন্ট হচ্ছে না। এবং কোর্স ফিচারটা সবারই সেম, যে 2 বছরের প্রাইমারি কোর ট্রেনিং, তারপরে মিড টার্ম এক্সাম, তারপরে 3 বছরে আবার অ্যাডভান্স ট্রেনিং। কেউ কেউ এই ট্রেনিং এর মধ্যে 2 বছর ট্রেনিং, 1 বছর কোর্স করেন, একই ব্যাপার। এবং তারপরে থিসিস, এবং তারপর ফাইনাল এক্সাম। এক্সাম ফি 11,000 টাকা। এবং যেটা আমরা এখন পরীক্ষাটা, আগে যেটা 3 দিনের পরীক্ষা হতো, এখন একটা পেপারে সবগুলো কম্বাইন করা হয়েছে, 4 ঘন্টা পরীক্ষা, এবং টোটাল 210 মার্কস, পাস মার্ক। তো এবার আমরা জানি যে এবার হচ্ছে আমাদের প্রাইভেট ট্রেনি যারা আছেন তাদেরকে অ্যালোকেশন করা হয়েছে। তো এবার যারা নতুন ভাবে অ্যালোকেশন করা হয়েছে, এটা হচ্ছে লেটেস্ট অ্যালোকেশন সিস্টেম প্রাইভেট ট্রেনিদের রেডিওলজির জন্য। ডিএমসি তে 4 জনকে অ্যালোকেট করা হয়েছে। এটা হচ্ছে লাস্ট 2টা সেশন। এর আগের সেশনগুলো হচ্ছে তাদের যেখানে পছন্দ সেই অনুযায়ী ভর্তি হতে, মানে এনরোল করতে পারছে। লাস্ট 2টা সেশনের জন্য, শুধুমাত্র লাস্ট 2টা সেশন, এই কয়েকজন হচ্ছে লাস্ট 2টা সেশনে প্রাইভেট ট্রেনি। তো তাদেরকে এভাবে অ্যালোকেট করা হয়েছে। ডিএমসি তে 4 জন, বিএসএমইউ তে 7 জন, সাসুলিমালা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এখানে 4 জন করে, চিটাগাং মেডিকেল কলেজ এবং কুমিল্লা মেডিকেল কলেজ 4 জন 1 জন করে। তো আমাদের হচ্ছে এটা, এই চার্টটা আমরা দেখাচ্ছি যে আমাদের পার্ট 1 কতজন পাস করছে আমাদের সিনাপস থেকে। মোটামুটি আমাদের শেষ পর্যন্ত আমরা যদি লাস্ট 4টা সেশন দেখি, আমরা পার্ট 1 আমি টোটাল পাসটা যদি দেখেন, যে পার্ট 1 এর পাস রেট যদি খুবই ভালো এখন পর্যন্ত, রিলেটিভলি অন্যান্য সাবজেক্টের তুলনায়। জুলাই 2023-এ 24 জন পাস করেছিল টোটাল, এর মধ্যে 10 জন, 41% আমাদের সিনাপসিস স্টুডেন্ট। জানুয়ারি 2024-এ 35 জন টোটাল পাস করেছে, এর মধ্যে 15 জন আমাদের স্টুডেন্ট। জুলাই 2024-এ 20 জন, এর মধ্যে 8 জন আমাদের স্টুডেন্ট। এবং জানুয়ারি 2025-এ, যেটা লেটেস্ট, 54 জন পাস করেছে পার্ট 1। এবং এর মধ্যে 46% বা 25 জনই আমাদের সিনাপসিস স্টুডেন্ট। আমাদের এখানে পার্সেন্টেজ দেখে মনে হতে পারে যে 50%-এর কম, বাট আমাদের মানে অন্যান্য কোচিং এর তুলনায় কম স্টুডেন্ট, সেই হিসাবে পার্সেন্টেজ আমাদের খুবই ভালো। তো পার্ট 1 এর জন্য আমরা যেটা বলি, যে টিপস হিসেবে, প্রিন্ট দ্য সিলেবাস ফার্স্ট, সকল সাবজেক্টের জন্যই, যে আপনি সিলেবাসটাকে প্রিন্ট করে নেবেন, নেসেসারি ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করবেন, এবং পূর্ববর্তী বছরের কোশ্চেন গুলো কালেক্ট করবেন। এটা নিয়ে আমরা একটু বিস্তারিত বলবো। যে সিলেবাসটা যদি আমরা দেখি, যে পেপার আগে পার্ট 1, এখন 3টা পেপারে একসাথে, তারপরও মার্ক ডিস্ট্রিবিউশনটা আগে একই একই রকমই আছে। পার্ট 1 যেটা, পার্ট 1-এ হচ্ছে আমাদের অ্যানাটমি, মেনলি শুধু অ্যানাটমি। এখানে 25টা এমসিকিউ থাকে, 25টা এসবিএ থাকে অ্যানাটমি থেকে। আমি ডিটেলস মার্কস ডিস্ট্রিবিউশনে গেলাম না, আমরা কিছু ইম্পর্টেন্ট টপিকস আপনাদেরকে দেখাবো, বা ইম্পর্টেন্স চ্যাপ্টার গুলো দেখাবো, তখন আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। পেপার 2টা হচ্ছে আমাদের সবার জন্য নতুন, যারা রেডিওলজিতে পার্ট 1 দিবেন। কারণ পেপার 2টা হচ্ছে রেডিও ফিজিক্স, যেটা আমরা একদমই পড়ি না। মানে এটা নিয়ে আমাদের আগে কোনো আইডিয়া নেই। অন্যান্য সবকিছু একটা আইডিয়া থাকে, এটাই হচ্ছে একটু আলাদা।
এবং এটা নিয়ে সবার অনেকে ভয় থাকে বা হচ্ছে অনেকটা আনসার্টেনিটি কাজ করে যে আসলে এই সাবজেক্টটা কেমন পেপার টু। বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে অন্যান্য সকল সাবজেক্টের তুলনায় পেপার টুটা ইজিয়ার। নতুন, এই জন্য একটু ডিফিকাল্ট, বাট ইজিয়ার, কারণ পেপার টুটা হচ্ছে ফিজিক্স। এবং এখানে একবারে যে মলিকুলার লেভেলের ফিজিক্স থেকে যে কোশ্চেন আসে ব্যাপারটা তা না। আপনি যদি এবং ফিজিক্সে যদি আপনি একবার বুঝতে পারেন যে কোন ঘটনা কেন ঘটতেছে, তাহলে এটা ভোলাটা খুব টাফ। আপনি যদি একবার দুবার প্র্যাকটিস করেন, এখানে মুখস্থ ওইভাবে করতে হয় না যে আমি অ্যানাটমির মতো যে হ্যাঁ সামনে কে পিছনে কে সাইডে কে, এটা মুখস্থ করতে হচ্ছে, অনেকগুলো জিনিস মুখস্থ রাখতে হয়। বাট ফিজিক্সের ক্ষেত্রে মুখস্থের সংখ্যা কম, কিছু অল্প জিনিস মুখস্থ করতেই হয়, বাট এখানে বোঝার ব্যাপারটা বেশি। আপনি যদি পুরো ইভেন্টটা বুঝতে পারেন তাহলে আপনার মনে রাখা ইজিয়ার। আমি একটু এটা নিয়ে ডিসকাস করবো। পেপার থ্রিটা আসলে অনেকগুলো সাবজেক্টের কম্বিনেশন। পেপার থ্রি যেটা 50, পেপার থ্রি যে 100 মার্কসটা, আর এখানে হচ্ছে প্যাথোলজি আছে, ইমিউনোলজি, জেনেটিক্স আছে, মাইক্রোবায়োলজি আছে, মাইক্রোবায়োলজির পাশাপাশি প্যারাসাইটোলজি মাইক্রোবায়োলজির মধ্যেই, এবং হচ্ছে বায়োস্ট্যাট এবং বায়োকেমিস্ট্রি আছে। তো এখানে আমরা যদি সহজভাবে বলি যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং বায়োস্ট্যাট, এই চারটা হচ্ছে মেইন টপিকস, চারটার কম্বিনেশন পেপার থ্রিটা। তো নেসেসারি ম্যাটেরিয়াল কি, বুক লিস্ট আমি কি নিব, কারণ এটার হচ্ছে যেহেতু পেপার টুটা আলাদা এবং এটা বুক লিস্ট নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে কি পড়তে হবে আমার বা কোন বই কিনতে হবে। পেপার ওয়ানের জন্য, পেপার ওয়ান তো অ্যানাটমি, অ্যানাটমির জন্য সিনাপসে আমাদের লেকচার শিট খুবই ভালো, এবং হচ্ছে টেক্সট বই একটা পাশে রাখা উচিত। টেক্সট বুক হিসেবে আমরা যেটা বলি, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যেটা পড়ছেন, বিডি চৌরিশ বা ভিশ্রাম সিং যেটা পড়ছেন সেটাই পড়বেন, কোনো সমস্যা নেই। বাট অন্য বই যদি পড়েন বাই চান্স, তাহলে এর মধ্যে আপনি বিডি চৌরিশ সেটা এখানে ফলো করবেন। কারণ মানে আপনি যদি মনে করেন যে কোনোটাই পড়া নেই কোনো কারণে, আপনি গাইড বই পড়ছেন অন্য কিছু, এখানে একটা টেক্সট বই যদি দেখতে চান সেটা বিডি চৌরিশ, বাট ভিশ্রাম সিং অলমোস্ট সেম। আপনি যদি ভিশ্রাম সিং পড়ে থাকেন আপনার এমবিবিএস ফার্স্ট ইয়ারে, তাহলে আপনি বিশ্বনাথ সিং পড়বেন। এবং একটা ছবির বই লাগবে, সেটা হচ্ছে নেটার, নেটারটা খুবই ভালো, যে কোনো ছবির বই, ভালো ছবির বই হলে চলবে, বাট নেটারটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর আমাদের পেপার ওয়ানের জন্য এখানে আমরা যদিও কিছু ইম্পর্টেন্ট টপিকস দেখাবো, এখানে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে কি আসে এখানে মেনলি, যেটা হচ্ছে রেডিওলজির সাথে রিলেটেড যে টপিকস গুলো, যে আমরা প্রতিনিয়ত এক্স রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই তে যেসব ডায়াগনোসিস গুলো অহরহ হয়, যেগুলো কমনলি আমরা পাই, সেখান থেকে কোশ্চেন বেশি আসে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে রিলেশন খুব ইম্পর্টেন্ট আমাদের অ্যানাটমির জন্য, যে কোনো একটা স্ট্রাকচারের সামনে কে, পিছনে কে, সুপিরিয়র কে, ইনফিরিয়র কে, এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এই জন্য হচ্ছে ছবির বইটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আসলে এত রিলেশন, এবং আপনার যদি একটা ভিজুয়াল ইমপ্রেশন না থাকে বা ভিজুয়াল মেমোরি না থাকে, পরীক্ষায় যে আসলে উল্টাপাল্টা হয়ে যায়। এখন তো আসলে এখন তিনটা পেপার একসাথে, এখন অনেক ইনফরমেশন একসাথে থাকবে, আগের চেয়ে একটু কঠিন এই ব্যাপারটা। তো অনেক ইনফরমেশন যদি আপনার একটা ভিজুয়াল মেমোরি তৈরি করতে বলে, এই জন্য ছবির বইটা বারবার চোখ ঘোরানোটা খুব ইম্পর্টেন্ট এখানে। পেপার টু যদি আসি, পেপার টু হচ্ছে ফিজিক্সের জন্য আমাদের লেকচার শিটে কনসাইজ লেকচার শিট আছে, খুবই কনসাইজ করা এবং খুবই গোছানো। এটা আমাদের সেকেন্ড এডিশন চলতেছে। পাশাপাশি কিছু টেক্সট বই আছে, টেক্সট বইটাও যাচ্ছে আপনারা যদি কোনো কিছু এক্সপ্লানেশন, আরো বেশি ডিটেলস এক্সপ্লানেশন জানতে চান বা বুঝতে চান, তো সেক্ষেত্রে এই বইগুলো আপনার সাথে রাখবেন। চারটা বই ইম্পর্টেন্ট, সেলম্যান, এটাই মেইনলি আমাদের মেইন টেক্সট বই। ক্রিস্টেনসেনের অল্প কিছু টপিকস আমাদের লাগে। এমআরআই নিয়ে রিজি নামে একটা বই আছে, 1900 সবগুলো বই আজিজ সুপার মার্কেটে অ্যাভেলেবল এবং নিউ মার্কেটে অ্যাভেলেবল। পেপার থ্রি যে আমরা চারটা, প্যাথোলজি এবং হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োস্ট্যাট এবং বায়োকেমিস্ট্রি, চারটাই সিনাস লেকচার শিট আনো, কারণ এখানে আসলে 4টা থেকে 50 মার্কস আসে, প্যাথোলজি থেকে একটু বেশি আসে। এই জন্য এখানে আসলে বই, টেক্সট বইয়ের প্রতি এত মানে সময় নষ্ট করার কোনো কিছু নাই। যদি কিছু আপনি টেক্সট বই দেখতে চান, সেক্ষেত্রে প্যাথোলজিটা দেখতে পারেন, সর্বোচ্চ জেনারেল প্যাথোলজিটা। এবং আমরা যেটা বলছি যে আহ, এটা একটু পরে আসি, যে ফিজিক্সের ক্ষেত্রে মেইন থিমটাকে আমি যদি এই ছবির মধ্যে দেখাই, ফিজিক্সের ম্যাক্সিমাম পোর্শন এই ছবির সাথে রিলেটেড, একটা ছবির আন্ডারস্ট্যান্ডিং এর উপর ডিপেন্ডেন্ট। 50% থেকে 60% কাভার করে এই ছবিটা বোঝার উপরে, যে আমরা একটা এক্সরে টিউব, এখান থেকে এক্সরেটা কিভাবে তৈরি হয়, ফিল্টার নামে একটা জিনিস থাকে, ফিল্টারের কাজ থাকে, জাস্ট যদি একটু পড়াশোনায় চলে যাচ্ছি, ফিল্টারের কাজ হচ্ছে আমার লো এনার্জি যেগুলো তৈরি হয় এক্সরে, যেটা আমার কোনো কাজে নাই, সেগুলোকে মানে রিমুভ করা। কলিমিটার নামে একটা মেকানিজম থাকে, কলিমিটারের কাজ হচ্ছে এক্সরেটা, যেহেতু আমি পেট যদি এক্সরে করতে চাই, যাতে এক্সরে শুধু পেটের উপরেই পড়ে, সেই ব্যাপারটাকে মানে এক্সরে যাতে আবার পেটের এক্সরে করতে যে বুকে, চেস্টে বা পায়ে চলে না যায়, এই ব্যাপারটাকে মেনটেন করা, অর্থাৎ সাইজ এবং শেপকে মেনটেন করা। এবং হচ্ছে এই যে পেশেন্টের সাথে আসলো এক্সরেটা কিভাবে ইন্টারাকশন করতেছে, কি কি ঘটনা ঘটতেছে, গ্রিড নামে একটা ব্যাপার থাকে, পেশেন্ট থেকে ইন্টারাকশন করার পর কিছু এক্সরে ছড়িয়ে ছিটিয়ে যায়, স্ক্যাটার বলি আমরা, এগুলোকে কিভাবে আমরা প্রিভেন্ট করি। এবং যে ফিল্মের উপরে এসে পড়লো,
এখানে এক্সরেটা এসে পড়ে কিভাবে ইমেজটা তৈরি হচ্ছে, সাদা কালো ইমেজ তৈরি হচ্ছে চেস্ট এক্সরে বা যে কোনো এক্সরে, এই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। ফুল মেকানিজমটা আমরা বলি যে বোঝার জন্য ওইখান থেকে 50-60% কোশ্চেন চলে আসে জাস্ট এই একটা ছবি থেকেই। আপনি যদি পুরো ঘটনাটা জানতে পারেন, বাকি মডালিটি গুলো থেকে অল্প অল্প করে কোশ্চেন আসে, আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই, নিউক্লিয়ার মেডিসিনের টপিকস গুলো, এগুলো থেকে অল্প অল্প কিছু কোশ্চেন আসে, বাট মেইন এখান থেকে কোশ্চেন আসে। এবং হচ্ছে আমরা একটা জিনিস বলেছি যে পূর্ববর্তী কোশ্চেন গুলো কালেক্ট করে ফেলা। কারণ আমরা যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি কোশ্চেন সলভ করবো না, জাস্ট কোশ্চেনটা দেখানোর জন্য। অ্যারেঞ্জ দ্য স্টেপস অফ ফিল্ম প্রসেসিং ইন দ্য কারেক্ট অর্ডার, রিগার্ডিং ফিল্ম প্রসেসিং হুইচ প্রিজারভেটিভ ইজ ইউজড, স্টেপস অফ ল্যাটিন ইমেজ ফর্মেশন, স্টেপস অফ রেডিওগ্রাফিক ল্যাটিন ইমেজ ফর্মেশন, রেডিওগ্রাফিক ইমেজ ল্যাটিন ইমেজ একটা কোশ্চেন, স্টেপস অফ রেডিওগ্রাফিক ল্যাটিন ইমেজ প্রোডাকশন, ম্যামোগ্রাফি একটা কোশ্চেন, ম্যামোগ্রাফি আরেকটা কোশ্চেন, আইডেন্টিফিকেশন মাইক্রোক্লাসিফিকেশন ম্যামোগ্রাফি আরেকটা কোশ্চেন। এটা আমি কেন দেখালাম, আমরা সলভ করতেছি না, সেটা হচ্ছে যে আগের বছরের সেম কোশ্চেন থেকে বারবার কোশ্চেন আসতেছে কিছু ইম্পর্টেন্ট সিলেক্টেড টপিকস থেকে, এবং অনেক কোশ্চেন থাকে যে হুবহু স্টেপ না তুলে দিল, তার আশেপাশে টপিকস মানে আশেপাশে জিনিস থেকে কোশ্চেন আসে, যে ম্যামোগ্রাফি থেকে কোশ্চেন আসতেছে। কিছু ক্ষেত্রে হুবহুই তুলে দেয়, মাঝে মধ্যে হুবহু কোশ্চেন চলে আসে। এবং এই জন্য আগের বছরের কোশ্চেনগুলো অ্যাভেলেবল অনলাইনে আমাদের গ্রুপগুলোতে বা আমাদের যারা বা অন্যান্য ফেসবুক গ্রুপগুলোতে অ্যাভেলেবল, এটা কালেক্ট করে নেবেন। এবং হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস যদি আমরা বলি, এটা জাস্ট আমরা খুব ডিটেলস যাব না, একটু দেখে যান, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যে প্যাথোলজি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর পেপার 3, এবং জেনারেল প্যাথোলজি এটা মোস্ট ইম্পর্টেন্ট। ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এর মধ্যে ব্যাকটেরিওলজি, প্যারাসাইটোলজি এবং ভাইরোলজি অল ইম্পর্টেন্ট, মাইক্রোলজি কম ইম্পর্টেন্ট, বায়োকেমিস্ট্রি লেস ইম্পর্টেন্ট, অনেক গ্রস টপিক পড়তে হয়। ফিজিওলজি লিস্ট ইম্পর্টেন্ট, ফিজিওলজি খুবই আহ কম বিপন্ন। বায়োস্ট্যাট এটা আপডেট করা হয়নি, বায়োস্ট্যাট এটা হচ্ছে এখন কোশ্চেন আসে, লাস্ট দুইটা সেশন থেকে কোশ্চেন আসে, বায়োস্ট্যাট পড়তে হবে, অল্প ইম্পর্টেন্ট বাট কোশ্চেন আসে। পেপার ওয়ানে এটা এইভাবে আমাদেরকে এই সিস্টেমগুলো ইউনিজি পড়তে হয়। অ্যাবডোমেন মোস্ট ইম্পর্টেন্ট, নেক্সট থোরাক্স, তারপর এমব্রায়োলজি, তারপর হিস্টোলজি, এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন চলে আসে। পাশাপাশি হেড নেক, এক্সট্রিমিটি, নিউরো অ্যানাটমি থেকে কিছু কোশ্চেন আসে। রিলেশন খুব ইম্পর্টেন্ট আমরা বলেছি, এবং হচ্ছে নেটারের সাথে রিলেশন গুলো ইম্পর্টেন্ট, আর নেটারের ভিজুয়াল ইমপ্রেশনটা তৈরি করা ইম্পর্টেন্ট, ব্লাড সাপ্লাই ইনফিনিটি খুব ইম্পর্টেন্ট। পেপার টুতে আমরা এখানে ডিটেলস গেলাম না, পেপার টুতে ম্যাক্সিমাম জিনিসই এক্স রিলেটেড, যে এক্সরে তৈরি হচ্ছে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে, কিভাবে কাজ করতেছে, মাঝে সবগুলো ইভেন্ট ইম্পর্টেন্ট। পেপার থ্রিতে জেনেটিক্স খুব ইম্পর্টেন্ট, অল্প ছোট্ট টপিক্স, এখান থেকে অনেক কোশ্চেন আসে। নিওপ্লাসিয়া খুবই ইম্পর্টেন্ট, সেল ইনজুরি, ইনফ্লামেশন, হিনিং, ডিপ্রাইডেশন। জেনারেল প্যাথোলজিটা খুবই ভাইটাল, কারণ হচ্ছে এখানে অল্প টপিক্স কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসে। সিস্টেম প্যাথোলজি কিছু পড়তে হয়, বোনস, বেশি অর্থোপেডিক্স থেকে, জেনেটিউরিয়ানি, জিআইটি, রেসপিরেটরি এন্ড ব্রেস্ট, সিএনএস, সিভেস, এন্ডোক্রাইন, এগুলো থেকে পড়তে হয়। বায়োকেমিস্ট্রি থেকে অল্প কিছু টপিক্স পড়তে হয়, ভিটামিন, মিনারেল, মেটাবলিজম, অ্যাসিড বেস ডিসঅর্ডার থেকে পড়লেই মোটামুটি হয়ে যায়। ফিজিওলজি কম ইম্পর্টেন্ট, অল্প কিছু কোশ্চেন আসে, এগুলো থেকে এই টপিকস গুলো থেকে জাস্ট বেসিক বা গ্রস জিনিসগুলো দেখে নেয়, এছাড়া কিছু না। হেমাটোলজি, অ্যাসিড বেস ব্যালেন্স, রিনাল বডি ফ্লুইড, এন্ডোক্রাইন, সিভিএস, রেসপিরেটরি, জেড, এটা না পড়লেও চলে আসলে, কারণ অল্প কিছু কোশ্চেন আসে এটার জন্য। এইসব এর মধ্যে এমন কিছু কোশ্চেন আসে যেটা আপনি না পড়লেও পারবেন, খুবই বেসিক। আর বাট সময় থাকলে দেখে নিতে পারেন। আমরা ফিজিওলজি বলি যে অল্প 3-4টা কোশ্চেন আসে, একটু যদি সময় থাকে দেখে নিতে পারেন, বাট এটা খুবই লেস। আর যদি দেখতেই হয় প্রথম দুইটাও দেখলেও হয়ে যায় অনেকাংশে কভার। বেশিরভাগ সময় এখান থেকে দুইটা কোশ্চেন চলে আসে, হেমাটোলজি এবং রেনাল বডি ফ্লুইড ইলেকট্রোলাইট সিস্টেম থেকে। তো রেসিডেন্সি নিয়ে একটু কথা বলি, পরবর্তী আমরা ডিফারেন্সটা দেখাবো আমাদের এফসিপিএস এর সাথে রেসিডেন্সি ডিফারেন্সটা কথা। এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে এফসিপিএস এ আমাদের কোনো ফার্মাকোলজি নেই, ঠিক আছে? এখানে কোনো ফার্মাকোলজি পড়তে হয় না, কোনো কোশ্চেন আসে না, একদম নীল। ফিজিওলজি থেকে অল্প কিছু কোশ্চেন আসে। তো রেসিডেন্সি আসলে সবার জন্যই সেম, এখানে আমি অনেক বেশি বিস্তারিত যাব না, বাট দুইটা ইনফরমেশন, সেটা হচ্ছে যদি আমাদের রেডিওলজি ইমেজিং হচ্ছে এমডি নাম, বাট আমরা কি জানি কিছু ফ্যাকাল্টি অফ সার্জারি আন্ডারে কিছু সাবজেক্ট আছে যারা এমডির আন্ডারে, যেমন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, রেডিওলজি ইমেজিং, অ্যানেস্থেশিয়া, এগুলো যদিও নাম এমডি, তারা ফ্যাকাল্টি অফ সার্জারি আন্ডারে। এই তথ্যটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যে অনেকেই যারা শুরুর দিকে যে আমার নাম এমডি, তাহলে হচ্ছে যে আমি এটা মনে হয় মেডিসিনের মতো আসবে, বাট এটা আমরা কি জানি, আমাদের কোয়েশ্চেন গুলো, আমাদের রেসিডেন্সি কোয়েশ্চেন গুলো, সেটা ফ্যাকাল্টি অফ সার্জারি বেসড হয়, মানে ফ্যাকাল্টি বেসড হয়। ফ্যাকাল্টি অফ মেডিসিনের সবার কোয়েশ্চেন একই, ফ্যাকাল্টি অফ সার্জারি সবার কোয়েশ্চেন একই, ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্সের সবার কোয়েশ্চেন একই। যদিও নাম এমডি, আপনাকে প্রিপারেশন নিতে হয় ফ্যাকাল্টি অফ সার্জারির মতো করে। তো এটা ফ্যাকাল্টি অফ সার্জারি আন্ডারে 5 বছরের কোর্স, 2 বছরের ফেজ এবং 3 বছরের ফেজ বি। নভেম্বরে পরীক্ষা হয়, মার্চে পরীক্ষাটা শুরু হয়, এবং এলিজিবিলিটি হচ্ছে যে আপনার ইন্টার্নশিপ কমপ্লিটের পর 1 বছর কমপ্লিট হতে হবে। এক্সাম প্যাটার্ন হচ্ছে আগের মতোই সেম সবার জন্য, 180টা এমসিকিউ, 20টা এসবিএ, 60টা ইনস্টিটিউট চয়েস দেওয়া যায়। আমাদের ইনস্টিটিউটগুলো যদি দেখি, বিএসসি এমএমইউ,
বারডেম, ডিএমসি, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, সাসুলিমা মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট। এর মধ্যে বারডেমে গভর্নমেন্ট ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারে না, আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট শুধু ডিফেন্সের লোকরা পরীক্ষা দিতে পারে, গভর্নমেন্ট দিতে পারে না, প্রাইভেটরা দিতে পারে। এটা জাস্ট ডিস্ট্রিবিউশনটা প্রতি বছর চেঞ্জ হয়ে যায় কিছুটা। কি কি সাবজেক্ট পড়তে হয় আমরা বললাম, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাপ্যাথ, মাইক্রো এবং ক্লিনিক্যাল সার্জারি পড়তে হবে। আগেরটা যেমন আমরা পেডিয়াট্রিক্স দেখছি, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পড়তে হচ্ছে, এখানে আপনাকে সার্জারি এবং ক্লিনিক্যাল সার্জারিটা পড়তে হবে। এখান থেকে মোটামুটি 20-25% কোশ্চেন আসে, বাকি যে বেসিক গুলো সবার জন্যই সেম। তো পার্থক্য যদি আমি এক নজরে দেখি যে আমার হচ্ছে এমডির জন্য ফার্মাকোলজি পড়তে হচ্ছে, বাট এফসিপিএস এ ফার্মাকোলজি পড়তে হবে না। ফিজিওলজিতে এমডিতে লেস ইম্পর্টেন্ট, এফসিপিএস এ হিউজলি ইম্পর্টেন্ট ফিজিওলজি। রেডিও ফিজিক্স এমডিতে কোনো দরকার নেই, এফসিপিএস এ আমাদের একটা পেপারে এটা কভার করে। বায়োস্ট্যাট এমডিতে লাগবে না, এফসিপিএস এ কিছু কোশ্চেন আসে। পাস মার্ক এমডিতে আমরা জানি কম্পিটিটিভ এক্সাম, এখানে কোনো পাস মার্ক নেই, সিটের উপর নির্ভর করে, এখানে 210 মার্ক পাস মার্ক। বাট এখন এটা ব্যাপারটা সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে একটু, কারণ কি সেটা হচ্ছে পাস মার্কটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে ইদানিং, যে এখন অ্যালোকেশন সিস্টেম চালু করছে। অ্যালোকেশন সিস্টেম চালু করার কারণে অ্যালোকেশন সিস্টেম চালু করতে এভাবে যেটা বলতেছে, যেটা হচ্ছে যে আহ, যার মার্কস যত বেশি সে আগে প্রিফারেন্স পাবে, তার চয়েসটা আগে প্রায়োরিটি দিবে, সেজন্য এখন আসলে মার্কসটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। এবং এমডির পরীক্ষাটা আমাদের নভেম্বরে হয়, এফসিপিএস এ জানুয়ারি এবং জুলাইতে। ডিপ্লোমা নিয়ে ছোট্ট করে যদি কথা বলি, ডিপ্লোমা আমার 2 বছর একটা কোর্স, প্রথম ফেজটা 6 মাস, পরটা 1.5 বছরের, প্রতি মার্চে পরীক্ষা হয়। এটাও ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে 1 বছর পরে পরীক্ষা দিতে পারবেন। এবং 90 মিনিটের একটা পরীক্ষা, 100 মার্কসের পরীক্ষা, 100টা কোয়েশ্চেনের পরীক্ষা হয়, 80টা এমসিকিউ, 20টা এসবিএম। এখানে 7টা ইনস্টিটিউট চয়েস থাকে। ইনস্টিটিউটগুলো যদি একটু দেখি, বারডেম, চিটাগাং মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ডিএমসি, রাজশাহী মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ, সাসুলিমা মেডিকেল কলেজ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। সিনাপসের ইজ রেডি টু গাইড। আমাদের সিনাপসের বেশ কয়েকটা ব্যাচ চালু আছে। ইন্ডিভিজুয়াল যে ব্যাচগুলো দেখি, আমাদের আপাতত লং ব্যাচ, শুধু ক্লিনিক্যাল ব্যাচ, শুধু রেডিও ফিজিক্স একটা ব্যাচ আছে, শুধু রেডিও ফিজিক্স যদি যারা পড়তে চান তাদের জন্য একটা ব্যাচ আছে। এক্সাম উইথ সলভ ব্যাচ, এটা হচ্ছে জাস্ট ইন্ডিভিজুয়াল ব্যাচগুলো। পাশাপাশি আমাদের এই কম্বাইন্ড ব্যাচও তো আছে। তো সেখানে আপনার যে কোনো আপনার যে প্রিফারেন্স অনুযায়ী এনরোল করতে পারেন, বা আপনার কি চাচ্ছেন কিসের উপর বেসিস করে। বাট আমরা সবসময় বলি যে আগের মেন্টর যেটা বলে গেলেন যে আহ, যে সাইকেলটা আসে সেই সাইকেলটাকে ক্যারি করা উচিত সবসময়। যে এখন আমার সামনে যে পরীক্ষা, এখন জুলাইয়ের এফসিপিএস, পরে নভেম্বর, এভাবে টার্গেট করে যখন যে পরীক্ষাটা আসবে সেই পরীক্ষাটাই বসা উচিত। কারণ কোনটাতে আপনার লাক ফেভার করবে বলা টাফ, এবং হচ্ছে পরীক্ষা থাকলে পড়া হয় ভালো মতন। তো আমরা যেটা দেখি যে আগের মেন্টর বলে গেছেন যে যার জুলাইতে এফসিপিএস হয়েছে তার জন্য দেখা যায় নভেম্বরের এফসিপিএসটা, নভেম্বরের এমডিটা খুব ইজিয়ার, বা নভেম্বরে যার এমডি হয়েছে পরবর্তী ডিপ্লোমা বা পরবর্তী এফসিপিএসটাই খুব ইজিয়ার তার জন্য। তো এইসব করে, এটার চিন্তা করে আসলে কম্বাইন্ড ব্যাচটা আমাদের শুরু করা এভাবেই। এবং হচ্ছে কম্বাইন্ডের সুবিধা হচ্ছে আপনার আপনাকে ফোকাস করে আগাবে এভাবে, যে দুইটাকে আপনি যাতে ফোকাস করতে পারেন। এবং হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল একটা ইস্যু থাকে, মানে এখানে যদি কম্বাইন্ড ব্যাচে ভর্তির ক্ষেত্রে একটা, দুইটা ব্যাচে আলাদাভাবে ভর্তি হচ্ছে, এক ব্যাচে টাকার পরিমাণটা কমে আসে। তো আপনাদের চয়েস অনুসারে আপনারা যে কোনোটাই ভর্তি হতে পারেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। কারো যদি কোনো কোশ্চেন থাকে রেডিওলজি নিয়ে আমাকে বলতে পারেন, আমি তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার সাথে সময় দেওয়ার জন্য। আমাদের এখন স্টার্ট করবেন ডক্টর জুলিয়া জান্নাত, ডার্মাটোলজি, আমাদের মেন্টর। ম্যাম কি শুনতে পাচ্ছেন? স্লাইড দেখা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ভাইয়া, তাহলে আমি শুরু করে দিব। জি জি জি, আপনার স্লাইড দেখা যাচ্ছে, কথা ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডক্টর জুলিয়া জান্নাত, ডার্মাটোলজিতে পার্ট 2 ট্রেনি হিসেবে আছি, মেন্টর হিসেবে আছি সিনাপস মেডিকেল একাডেমিতে। আজকে আমাদের গাইডলাইন সেশন কম্বাইন্ড প্রিপারেশন। এখানে আমি ডার্মাটোলজি নিয়ে বলবো, যেখানে রেসিডেন্সি এবং এফসিপিএস পার্ট 1 এর জন্য আমরা কিভাবে একই সাথে প্রিপারেশন নিতে পারি, আর দুইটার মধ্যে কি কেমন পার্থক্য আছে এটা সম্পর্কেও জানবো। তো শুরুতে আমি রেসিডেন্সি নিয়ে বলছি। আমাদের আগের ভাইয়ারা ওনারা রেসিডেন্সি যে বেসিক কথা, কত মার্কসের পরীক্ষা, কয় ঘন্টা পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং কি আছে, সবই বলেছেন। আমি সরাসরি আমাদের কোন সাবজেক্টে কিভাবে পড়তে হবে,
কোন কোন সাবজেক্ট বেসিক কি কি লাগবে, আমাদের ফ্যাকাল্টিতে কি পড়তে হবে, সরাসরি সেই অংশটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, যদি আমাদের ম্যাক্সিমাম সময়ই 200 মার্কসের পরীক্ষা হয়, সেক্ষেত্রে দেখা যায় অ্যানাটমি একটা অনেক বড় পোর্শন জুড়ে থাকে, 20 থেকে 25 কোয়েশ্চেন থাকে অ্যানাটমি থেকে। ফিজিওলজি থেকে থাকে 30 থেকে 35। বায়োকেমিস্ট্রি আমাদের পড়তে হয় রেসিডেন্সি প্রিপারেশনের জন্য, একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন এখান থেকে এসে থাকে, 10 থেকে 15টা। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি, এগুলো দেখা যায় 20 থেকে 25টা করে কোশ্চেন এসে থাকে। একবার পরীক্ষায় দেখা যায় কোনটা প্যাথোলজি বেশি আসলে পরের বার কোনটায় মাইক্রোবায়োলজি কম আসে, এরকম এসে থাকে, কিন্তু মোর অর লেস নাম্বার ডিস্ট্রিবিউশন এরকমই। আর আমাদের ফ্যাকাল্টি যেটা, সেটা 40 থেকে 50 মার্কস। এখানে আমাদের ডেভিডসন থেকে পুরোটাই পড়তে হয়। ডেভিডসন থেকে আগে দেখা যেত ফ্যাকাল্টি থেকে কোশ্চেন কিছু কম আসতো, কিন্তু বিগত বছরগুলোতে ফ্যাকাল্টি থেকে 50%, সরি, 40 থেকে 50টা কোশ্চেনই মোটামুটি এসে থাকে ডেভিডসন থেকে। আচ্ছা, এখন যদি কোশ্চেন আমরা দেখি যে আমাদের কোশ্চেন কেমন রিপিট হয়, কেমন কমন পাওয়া যায়, নিউ কেমন আসে, তাহলে এখানে একটা অ্যানালাইসিস আছে যে বিগত বছরগুলোতে অ্যানাটমিতে দেখা গেছে যে বেশ 35% কোশ্চেন রিপিট হয়েছে। কমন কোশ্চেন কমন, কিন্তু স্টেম গুলো হয়তো চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ, বা টপিকটা ঠিকই আছে কিন্তু আমাদের ইনফরমেশন চেঞ্জ করে দিয়েছে, এরকম হচ্ছে 42.5%। নিউ এসছে এমন 12.5, যে টপিকগুলো থেকে আগে কখনো রেসিডেন্সিয়াল কোশ্চেন আসেনি। এরপরে ফিজিওলজিতেও মোটামুটি এরকমই। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এই জায়গাগুলোতে দেখা যায় যে রেসিডেন্সি প্রিপারেশন যদি আপনি নেন, তাহলে এই তিনটাকে বলা হয় রেসিডেন্সি ট্রাম্প কার্ড। যার প্যাথো, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি প্রিপারেশনে গ্যাপ থাকবে, তার জন্য আসলে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্টি হয়ে যাবে, কারণ এটা একটা অনেক বড় পোর্শন জুড়ে থাকে। ঠিক আছে, আর যেহেতু সরি, এখানে যেহেতু কোশ্চেন রিপিটের পরিমাণটা অনেক বেশি, সেজন্য দেখা যায় সবারই এইসব জায়গায় প্রিপারেশনটা খুবই ভালো থাকে। তাহলে এখন বাকি থাকলো আমাদের অ্যানাটমি, ফিজিওলজি। সবাই তো প্যাথো এবং ফার্মাকোলজি প্রিপারেশন ভালো নিচ্ছে, তো আমরা আমার প্রিপারেশন আগিয়ে রাখার জন্য আসলে কি করতে পারি? সেক্ষেত্রে দেখা যাবে যে অ্যানাটমিটা তো অনেক বেশি জোর দিতে হবে। যার অ্যানাটমি প্রিপারেশন ভালো থাকবে, দেখা যায় অন্য টপিকের পাশাপাশি সে অনেকটা এগিয়ে থাকে অন্যদের চেয়ে। ঠিক আছে, ফিজিওলজির ক্ষেত্রে মোটামুটি একই রকম। আর এরপরে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল কি কি লাগবে? অ্যানাটমি আসলে রেসিডেন্সি হোক বা আমাদের এফসিপিএস এর প্রিপারেশনের জন্য সিনাপসের যে লেকচার শিট গুলো আছে বেসিকের জন্য, সেগুলো মোর দেন এনাফ। হ্যাঁ, এরপরেও দেখা যায় যে কিছু বই থাকলে, মানে টেক্সট বুক থেকে পড়া, মেইন বুক থেকে পড়া, এটা আসলে একটা ভিজুয়াল ইমপ্রেশন তৈরি করে এবং অনেক বেশি আপনি কনফিডেন্ট হবেন যখন শিটটাকে রেখে আপনি পাশাপাশি একটা মেইন বুক রাখবেন। তখন দেখা যায় আপনার প্রিপারেশনটা অনেক বেশি কম্প্যাক্ট হয়। যদি কোনো ইনফরমেশন শিটে বাদ পড়ে যায় কিন্তু আপনি বই থেকে পড়েছেন, তাহলে দেখা যায় পরীক্ষার হলে সেটা আপনাকে এক্সট্রা কনফিডেন্স দিবে। হ্যাঁ, অ্যানাটমি শিটের পাশাপাশি BD 84 থেকে কিছু পোর্শন পড়া হয়, সেটা প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বলে দেওয়া হবে যে কোনটা কতটুকু পড়তে হবে। এছাড়া দত্তও পড়া হয়ে থাকে, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, এই এই পার্টটা। আর ফিজিওলজির জন্য লেকচার শিটের পাশাপাশি জ্ঞানন করা হয়ে থাকে। আর অনেক সময় ভিশন ফলো করা হয়। তাছাড়া ভাইয়া বলে গেছেন আগে, বিআরএস ফিজিওলজির একটা বই আছে, সেটাও শর্ট হলে খুব ইনফরমেটিভ এবং ওখান থেকে প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, তাহলে সেটাও অনেক সময় ফলো করা হয়ে থাকে। ঠিক আছে, বায়োকেমিস্ট্রির জন্য সেটার পাশাপাশি আমরা এবিসি বইটা ফলো করছি। আর প্যাথোলজির জন্য রবিনস, এটা আসলে শুধু জেনারেল প্যাথোলজি পার্টটাই আমাদের লাগে, খুবই অল্প সিলেক্টিভ কিছু জিনিস যেটা আমরা বই থেকে না পড়লেই না, সেগুলো পড়বো। মাইক্রোবায়োলজির জন্য তো আমরা শীটের পাশাপাশি লেন্স, এখন 18th এডিশন চলে এসেছে, সেটা পড়বো। আর ফার্মাকোলজির ক্ষেত্রে দেখা যায় যে এখানে বেশ, আমরা আগে দেখে আসলাম অনেক বড় একটা অ্যামাউন্টের কোশ্চেন এখান থেকে এসে থাকে। হ্যাঁ, এই জন্য বইয়ের পাশাপাশি, মানে শীটের পাশাপাশি অবশ্যই একটু বইয়ে চোখ বুলিয়ে নেওয়াটাও ভালো। এটা আপনাদের প্রিপারেশনটাকে আরো বেশি কমপ্লেক্ট ইফেক্টফুল করবে। আর কোশ্চেন সলভের তো কোনো মানে বিকল্প নেই রেসিডেন্সি প্রিপারেশনের ক্ষেত্রে। কোশ্চেন সলভ, যার আসলে প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার ভুল হবে, তার জন্য সে চিন্তা করবে যে না, তাহলে আমাকে আবার চিন্তা করতে হবে যে আমার প্রিপারেশনে কোথাও গ্যাপ রয়ে গেছে। প্রিভিয়াস কোশ্চেনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে সেখান থেকে, যেন যেহেতু আমরা দেখেছি অনেক বেশি কোশ্চেন রিপিট হয়, আবার একই টপিক থেকে নতুন কোশ্চেন আসে, তার মানে প্রিভিয়াস
কোশ্চেন এবং প্রিভিয়াস টপিক এটা মিস হওয়ার কোনো সুযোগ নেই। এটা খুবই ভালো করে আমাদের পড়তে হবে। আর ফ্যাকাল্টির জন্য আমরা সিনাপস থেকে শিট প্রোভাইড করে থাকি। তাছাড়া আপনাদেরকে ডেভিডসন অনেক সুন্দর করে পড়িয়ে দেওয়া হবে। আর ডার্মাটোলজিতে আসলে রেসিডেন্সি এবং এফসিপিএসসি প্রিপারেশন রেডিওলজির মতোই অনেকটাই আলাদা। এখানে আমাদের রেসিডেন্সিতে ফ্যাকাল্টিতে বেশ অনেকটা অংশ জুড়ে ডেভিডসন পড়তে হচ্ছে, কিন্তু এফসিপিএসসি প্রিপারেশন কিন্তু আমাদের ডেভিডসন একেবারেই পড়তে হয় না। ঠিক আছে, এখন ফ্যাকাল্টি প্রিপারেশনের জন্য মেডিসিন যারা আমরা যেহেতু ডার্মাটোলজি নিয়ে কথা বলছি, আমরা অবশ্যই ডেভিডসনটা আমাদের পড়তে হবে। আগে দেখা যেত বক্স থেকে পড়লেই অনেকটা কোশ্চেন কমন আসলেও এখন কিন্তু সরি, বিশেষ করে এসবিএ যেহেতু এখন 20 মার্কস এসবিএ আসে, এখন আমাদের আসলে একটু ডিটেলসে পড়তে হয়। এফসিপিএস মেডিসিনের চেয়ে কম হলেও আমাদের বেশ ভালো করে ডিটেলসে রিভিশনটা পড়তে হবে। আর এখানে সাবজেক্ট ওয়াইজ টিপস এন্ড ট্রিক্স এর কথা বলতে গেলে আগে ভাইয়ারা বলে গেছেন। অ্যানাটমি নিয়ে আসলে বেশি চিন্তা করার কিছু নেই। অ্যানাটমি মোটামুটি সবারই প্রিপারেশন একটু মনে করতে হবে যে আচ্ছা অ্যানাটমি অনেকেরই ভীতি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে বেশি বেশি ফিগার দেখা, ছবি দেখা এবং কোরিলেট করে পড়া, নিটার ছবি দেখা, দরকার হলে গুগলে সার্চ দিয়ে একটু ছবি দেখে নেওয়া। তাহলে এটা আপনার একটা ভিজুয়াল মেমোরি তৈরি হলে সেটা পরীক্ষার হলে মনে হয় যে না আসলে এটার পিছনে এটা ছিল, রিলেশন গুলা মনে রাখতে অনেক বেশি হেল্প করে। আর বিগত বছরের প্রশ্ন সলভ করার তো আসলে কোনো বিকল্প নেই, আগেই বলেছি। বেসিক সাবজেক্টের মধ্যে এটা ফিজিওলজি থেকে আসলে অনেক বেশি নাম্বার আসে। হ্যাঁ, এটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, মুখস্থ করে আসলে এখানে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আর বিগত বছরের কোশ্চেন আসলে দেখা যায় যে আমরা পরীক্ষা অনেক এক্সাইটেড হয়ে যাই যে হ্যাঁ এটা তো আমার কমন, কিন্তু সেখানেই দেখা যায় যে আমাদের আরো বেশি সতর্কভাবে অ্যান্সার করতে হবে, কারণ ওনারা হয়তো এমন একটা ক্লু দিয়েছে যেটা আমার বাইরে থেকে প্রথম দেখায় মনে হচ্ছে না এটা হয়তো ট্রু, কিন্তু সেটা আসলে হয়তো ফলস। এই জন্য ফিজিওলজিটা খুব ভালো করে পড়তে হবে। বায়োকেমিস্ট্রি এবিসি টেক্সট বুক যেটা আছে সেটার সাথে আমাদের সিনাপসিস শিটটা কোরিলেট করে পড়লে এবং প্রিভিয়াস কোশ্চেন সলভ করলে মোটামুটি কভার হয়ে যায়। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি এগুলো আসলে কোশ্চেন অনেক বেশি রিপিট হয়, যেটা আমরা আগেই দেখেছি। এজন্য কোশ্চেন সাথে কোশ্চেন বুক যেটা আছে আমাদের সিনাপসিস কিওয়ার্ড, এই কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই, কোশ্চেন সলভ করতে হবে অনেক বেশি বেশি। এবং নিজের নোট রাখতে হবে। হ্যাঁ, আপনি ক্লাস করতে গিয়ে বা পড়তে গিয়ে যে জায়গাগুলোতে মনে হয়েছে যে আপনার ভুল হয়ে যাচ্ছে, আপনি নিজে মেমোরাইজ করতে গিয়ে মনে হচ্ছে না আমার এটা তো ভুল হচ্ছে, পরীক্ষা দেওয়ার পর নিজের ভুলগুলো যখন আইডেন্টিফাই করতে পারবেন সেগুলো নোট রাখতে হবে, সেগুলো আপনি পরবর্তীতে যাতে বারবার রিভিশন দিতে পারেন। আর ফ্যাকাল্টির ক্ষেত্রে বারবারই কোশ্চেন যেহেতু চেঞ্জ হচ্ছে, অনেক বেশি ক্লিনিক্যাল কোশ্চেন আসছে, আবার এসবিও চলে এসেছে, সিনারিও বেসড জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য অবশ্যই মেন বই পড়তেই হবে। হ্যাঁ, এখানে কিছু মিস করার এখন সুযোগ নেই। ডার্মাটোলজি আসলে এখন একটা বলা চলে যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট। এটা আসলে রেসিডেন্সিতে চান্স পাওয়ার জন্য অনেকে বলে ঢাকার মধ্যে ইনস্টিটিউশন হলে বা ডার্মাটোলজিতে চান্স পেতে হলেও 175 প্লাস মার্কস ক্যারি করতে হবে। হ্যাঁ, মানে আসলে খুবই কম্পিটিটিভ হয়ে গেছে। আর যেহেতু এটার ইনস্টিটিউশনও আমরা দেখা যায় যে আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউশন, এখানে সিট রয়েছে প্রাইভেটদের জন্য 2টা, আর ডিফেন্সে যারা আছে তাদের জন্য রয়েছে 3টা। চিটাগাং মেডিকেল কলেজে রয়েছে গভর্নমেন্ট 2টা এবং প্রাইভেটের জন্য একটা, ঢাকা মেডিকেল কলেজে, তাছাড়া সোয়ার্দি মেডিকেল কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজে আপনারা ইনস্টিটিউশন চয়েস দিতে পারেন। এখানে আসলে 7টা ইনস্টিটিউশন নেই, এর জন্য সবগুলো ইনস্টিটিউশন চয়েস আপনারা দিতে পারেন। আর যেহেতু এখন সবাই চাচ্ছে ডার্মাটোলজি, আসলে ডিডিভিটাও যেমন অনেক বেশি কম্পিটিটিভ, এমডিটা তো আসলে অনেক বেশি কম্পিটিটিভ, সাথে এফসিপিএসটাও কম্পিটিটিভ হয়ে গেছে। সুতরাং যদি আপনার ডার্মাটোলজিতে এমডি দিতে চান, রেসিডেন্সি প্রিপারেশন নিতে চান, তাহলে আপনার প্রিপারেশন অবশ্যই আপ টু দা মার্ক দিতে হবে, খুঁটিয়ে খুঁটিয়ে সব সুন্দর করে পড়তে হবে, অ্যানাটমিতে অনেক বেশি নজর দিতে হবে। আর এফসিপিএস যদি মনে হয় যে না আমি আসলে বেসিক আমার খুব ভালো করে পড়া আছে, ডেভিডসন আমি অনেক ভালো করে পড়েছি, তাহলে আপনারা অনেকে মানে রেসিডেন্সির পাশাপাশি পার্ট 1 এর জন্য প্রিপারেশনটাও কিভাবে নিতে পারেন সেটাও আমরা জানবো।
আসলে ডার্মাটোলজি সাবজেক্টটা আসলে এখন ইমার্জেন্সি কম, ফিমেলদের নাইট নেই, তারপরে আহ, প্রচুর হাতের কাজ আছে এখন, অনেক প্রসিডিউর আছে বিভিন্ন, উম, এই জন্য আসলে দেখা যায় যে এখন ডার্মাটোলজির ডিমান্ড অনেক বেশি। ফিমেলরা পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি একটা ভালো সাবজেক্টে ক্যারিয়ার করতে চায়, সেক্ষেত্রে ডার্মাটোলজি তাদের এখন অন্যতম প্রধান পছন্দ। ঠিক আছে, তো রেসিডেন্সি সম্পর্কে এইটুকুই। এরপরে আমরা এফসিপিএস এর প্রিপারেশন সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা এখন এফসিপি তে আলোচনা করব। ডার্মাটোলজি আসলে একটা ডেডিকেটেড সাবজেক্ট। এখানে অবশ্যই চ্যালেঞ্জিং, সব ধরনের পেশার, সব ধরনের বয়সের মানুষকে আপনার হ্যান্ডেল করতে হবে, এবং সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমরা দেখা যায় যে স্কিনের ডাক্তার, হ্যাঁ এটা দেখা যায় দোকানদারও একটা ক্রিমই দিয়ে দিচ্ছে, আপনি একটা ক্রিমই দিচ্ছেন, কিন্তু আপনার নলেজই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করবে। সেজন্যই সাবজেক্টটাকে অনেক ভালোবাসতে হবে। পেশেন্টকে ডিল করার জন্য সব সাবজেক্টে অনেক ডেডিকেশন থাকতে হয়। আর এটার যে এন্ট্রান্স এক্সামটা ডিফিকাল্ট, এটা তো মাথায় রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে সেভাবে। প্রিপারেশনে কোনো গ্যাপ রাখা যাবে না। আচ্ছা, উম এখন আমরা এফসিপিএস এর তো আমরা একটা এক্সাম, একদিনে পরীক্ষা চলে এসেছে। তারপরে 300 মার্কসের, আগের মতো তিনটা পেপার না থাকলেও আমরা প্রিপারেশনের সুবিধা অনেক সময় তিনটা পেপার হিসাব করে মার্কস ডিস্ট্রিবিউশন ওভাবে করে বলার চেষ্টা করি। এখানে ট্রেনিং এখন দেখা যেত, আগে আপনি আপনার পছন্দ মতো বিসিবিএস এর যেসব ইনস্টিটিউশন আছে সেখান থেকে চাইলেও ট্রেনিং যে কোনো জায়গায় করতে পারতেন। কিন্তু এবার এই জানুয়ারি থেকে এটা বিসিবিএস থেকে ঠিক করে দিচ্ছে ডার্মাটোলজি, যে আপনি কোথায় ট্রেনিং করবেন। তো ডার্মাটোলজির একটা ভালো উম, মানে একটা ভালো সাইডই বলা চলে। যদি আপনারা ঢাকার মধ্যে চিন্তা করেন, ডার্মাটোলজি যেহেতু এফসিপিএস এ পাস রেট এখনো মোটামুটি অন্যান্য পরীক্ষা কম দেয়, পাস রেটও মোটামুটি একটু কমই। সেক্ষেত্রে যদি কেউ মনে করেন ঢাকার মধ্যে থাকতে চাই, সেক্ষেত্রে হয়তো আপনি যদি চয়েস দেন ঢাকার মধ্যেই থেকে যাবেন, বা আপনাকে এমন কোনো ইনস্টিটিউশনে দিবে না যেখানে আপনার ট্রেনিং এর সুযোগ নেই। হ্যাঁ, যেহেতু এটা একটা ডেডিকেটেড সাবজেক্ট, সাব স্পেশালিটি বলা চলে, সেক্ষেত্রে আপনাকে ভালো শেখা যাবে এমন ইনস্টিটিউশনেই পাঠানো হবে। এটা নিয়ে চিন্তা নেই যে আমাকে পেরিফেরিতে কোথায় পাঠিয়ে দিবে, সদর হাসপাতালে পাঠাবে, এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ট্রেনিং এখন 5 বছর। এর মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কোর ট্রেনিং, যেটায় আপনাকে 6 মাস ডার্মাটোলজি ট্রেনিং করতে হবে, এবং আহ, বাকি 18 মাস আপনাকে ইন্টারনাল মেডিসিন, সাথে ইন্টারনাল মেডিসিনের কিছু ব্রাঞ্চ যেমন কার্ডিওলজি, এন্ডোক্রাইন, রিউমাটোলজি, সাইকিয়াট্রি, এসব জায়গায় আপনাকে ট্রেনিং করতে হবে। হ্যাঁ, এরপর মিড টার্ম পরীক্ষা দিবেন, তারপর মিড টার্মের পরে আপনাকে অ্যাডভান্স ট্রেনিং করতে হবে, সেখানে টোটালটাই ডার্মাটোলজি 3 বছর। ঠিক আছে, এখন টোটাল যে 150টা প্রশ্ন থাকছে তার মধ্যে 75টা থাকছে ট্রু ফলস, এবং 75 হচ্ছে এসবিএ। সময় 4 ঘন্টা। আর আমরা এটার ক্ষেত্রে বুক লিস্টটা আগে দেখছি। এখানে অ্যানাটমির জন্য আমরা দত্ত ফলো করব। অ্যানাটমিতে আসলে এফসিপিএস এর প্রিপারেশন আর রেসিডেন্সি প্রিপারেশন ডার্মাটোলজিতে বলা যায় মানে একেবারেই আলাদা। আমাদের যেমন রেসিডেন্সিতে একদম হেড নেক থেকে শুরু করে সবই পড়তে হয়, কিন্তু ডার্মাটোলজিতে কিন্তু খুব স্পেসিফিক অ্যানাটমি কিছু পড়তে হয়, যেটা আমাদের সিলেবাসে আছে, পরবর্তীতে আমরা দেখছি। সেটা পড়তে হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানাটমিটা দত্তই ফলো করা হয়। এমব্রিওলজির জন্য, সরি এটা ল্যাংম্যান হবে, এখানে লেখা রয়েছে, সেলিম রেজা লেখা রয়েছে এখানে। হিস্টোলজিটা আসলে আমরা জ্যাঙ্কুইরা অথবা সেলিম রেজাটা ফলো করে থাকি শীটের পাশাপাশি। ফিজিওলজির জন্য দেখা যেহেতু স্যাররা অনেক সময় একদম বইয়ের লাইন তুলে দেন, এই জন্য একবার জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে, অথবা ভীষণ পড়লে অনেক সময় কনসেপশন ক্লিয়ার করে পড়া যায়। এই জন্য যদি আপনার বেশি সময় থাকে, লং প্রিপারেশন আপনি নেন, তাহলে আপনি জ্ঞান ভীষণ দুইটাই দেখতে পারেন, আর যদি সময় কম থাকে তাহলে ভীষণটা দেখতে পারেন। বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রি বইটা রাখবেন। ফার্মাকোলজি আসলে খুবই অল্প পোর্শন, শুধু জেনারেল ফার্মাকোলজিটাই আমাদের বেসিক থেকে
সুন্দর করে পড়তে হয়, কারণ ডার্মাটোলজির আলাদা ফার্মাকোলজি একটা বই রয়েছে। হ্যাঁ, সেখান থেকে আমরা প্রত্যেকটা ড্রাগস এর ডিটেলস বাকি সব জানি, সেখান থেকে আমরা পড়ি। এই জন্য আমরা বেসিক যদি চিন্তা করি, ভীষণ থেকে অল্প কিছু পড়লে আর ম্যাক্সিমাম পোর্শনই শীট থেকে কাভার হয়ে যায়। তবুও একটা মেইন বই পাশে রাখার জন্য মাইক্রোবায়োলজি লেন্স পড়তে হবে। আসলে যদি আহ 3টা সাবজেক্টের কথা বলি, যেটা টেক্সট বুক না পড়লেই না, সেটা একটা হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমির মধ্যে আসলে হিস্টোলজি তো টেক্সট বুক পড়তেই হবে। এরপরে হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি এবং ফিজিওলজি। এই 3টা আমাদের টেক্সট বুক না পড়লে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে না। বায়োস্ট্যাটিস্টিক্স থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে, বায়োস্ট্যাটিস্টিক্স বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আমাদের ডার্মাটোলজির জন্য যে স্পেসিফিক যে বইগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে। এটা হচ্ছে স্কিনের অ্যানাটমির জন্য আমরা পড়ি মোশেলা। এখন একটা 4th এডিশন চলে এসেছে, কিন্তু 3rd এডিশনই স্যারদের মধ্যে বা বাকি যারা আগে প্রিপারেশন নিয়েছে তাদের মধ্যে বেশি পড়া হয়ে থাকে। 3rd এডিশন পড়লে মোটামুটি 4th এডিশনটা এমনিতে কাভার হয়ে যায়, কারণ ওটা অনেক বেশি ইলাবোরেটিভ, আর 4th এডিশনে ইনফরমেশন গুলো একটু কনসাইজ করে দেওয়া হয়েছে। বায়োলজি অফ স্কিন একটা বই আছে, সেখান থেকে আমরা অল্প কিছু সিলেক্টিভ জিনিস পড়া হয়, যেটা আমরা সিনাপসের ক্লাসে আপনাদেরকে উম আলাদা ক্লাসে আপনাদেরকে বলে দেওয়া হয় যে এই বইটা থেকে কতটুকু পড়তে হবে। আর রয়েছে অ্যান্ড্রিউস ডিজিজ অফ স্কিন, এটারও একটা নতুন এডিশন চলে এসেছে, কিন্তু গতবার যারা পরীক্ষা দিয়েছেন এবার জানুয়ারিতে, তারাও 13 এডিশনটাই ফলো করেছে। এটা এখনো মার্কেটে এতটা অ্যাভেলেবেল না, বা এখনো এখানে 14 এডিশনটা সেভাবে পড়া শুরু হয়নি, হয়তো এই জুলাই মাস থেকে পড়া হতে পারে। আর উলভারটন অফ ড্রাগ থেরাপি একটা বই আছে, তো এখান থেকে আমরা স্কিনের ফার্মাকোলজি, যেটা ইন্ডিভিজুয়াল ড্রাগস গুলো এখান থেকে পড়ে থাকি। আচ্ছা, এখন বিসিপিএস সিলেবাসে শুরু করার আগে বলে রাখছি যে এখন মনে হতে পারে তাহলে বেসিক তো আমাদের রেসিডেন্সি আর যদি এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নিতে তাহলে অনেকটাই আলাদা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা সিনাপস এবার যাতে যারা এফসিপিএস প্রিপারেশন নিতে চান তাদের কথা মাথায় রেখে, প্লাস যারা রেসিডেন্সিতে আছেন, সিনাপস বেসিকের জন্য ডার্মাটোলজি ফোকাসড ওয়েতে এবার বেসিক গুলো পড়ানো হবে। যারা কম্বাইন্ড ব্যাচে থাকবেন তারা রেসিডেন্সির জন্য তাদেরকে তো সবই পড়তে হবে, কিন্তু যারা এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিতে চান তারা যতটুকু আপনার জন্য প্রয়োজন, যতটুকু বিসিপিএস সিলেবাস অনুযায়ী প্রশ্ন যেভাবে আসে, ততটুকু অ্যানাটমি, ততটুকু ফিজিওলজি, ততটুকু বায়োকেমিস্ট্রি আপনাদেরকে আলাদা করে পড়ানো হবে। হুম, যাতে আপনাদের প্রিপারেশনটা আরো অনেক বেশি গোছানো হয়। অনেক বেশি ইনফরমেশন মানে ক্যারি করতে গিয়ে যদি আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি মিস করে ফেলি, সেটা তো আসলে আমার প্রিপারেশনটা একটা সম্পূর্ণ হলো না। হ্যাঁ, এই জন্য এটা সিনাপস এবার থেকে প্রথম আপনাদের জন্য আরো অনেক বেশি গোছানো ওয়েতে বেসিক ক্লাসগুলো, ডার্মাটোলজির যে ক্লাসগুলো তারা ম্যাক্সিমাম গুলো ডার্মাটোলজি মেন্টররাই নিবেন, যাতে আপনাদের প্রিপারেশনটা অনেক বেশি সুন্দর এবং গোছানো হয়। তো প্রথম বিসিপিএস সিলেবাসের পেপার 1 যেটা, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যানাটমি, হ্যাঁ অন্যান্য সাবজেক্টে যেমন থাকে এখানেও অ্যানাটমিটাই মেইনলি। সেখানে যে আমরা সেল ডিভিশন মানে হিস্টোলজিটা থেকে বেশ ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসে, এটা খুব ভালো করে পড়তে হয়। এছাড়া স্কিন অ্যানাটমি যেটা, হ্যাঁ এই স্ট্রাকচার অফ স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন এর পরে যেগুলো আছে এগুলো মেইনলি স্কিন অ্যানাটমি বই থেকেই পড়া হয়ে থাকে। এছাড়া নার্ভাস সিস্টেম যেটা, এটা স্কিনের আলাদা নার্ভাস সিস্টেম রয়েছে, সেখান থেকে আমরা পড়ে থাকি। বেসিক অ্যানাটমি যখন আমরা পড়বো তখন জিআইটি, সিভিএস, পালমোনারি, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে। অনেক সময় দেখা যায় খুব ভালো প্রিপারেশন আছে, কিন্তু এখন যেহেতু এই সিস্টেম গুলো থেকে কোশ্চেন এসে থাকে, জিআইটি, সিভিএস, পালমোনারি, হ্যাঁ হেপাটোপ্যানক্রিয়াটিক, যদি আপনি রেসিডেন্সি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনাকে আলাদা করে আর এই অ্যানাটমির এই পোর্শনটা নিয়ে আলাদা করে চিন্তা করতে হবে না। এখানে খুব অল্প মার্কস হলেও দেখা যায় যদি আমি নিজে জানি যে আমি আসলে এটা কিছুই পড়ি নাই, তাহলে আমার পরীক্ষার হলে আমার মনে হবে যে না, আসলে আমার তো এখানে প্রিপারেশনের গ্যাপ হয়ে গেছে, আমার কনফিডেন্সের ঘাটতি হয়ে যাবে। যারা রেসিডেন্সি আর এফসিপিএস একসাথে প্রিপারেশন নিচ্ছেন তাদের আসলে এখানে এই 4 নাম্বার নিয়ে, মানে এই 4টা কোশ্চেন মানে 8 নাম্বার নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই, কারণ আপনারা অনেক সুন্দরভাবে এই পুরাটা পড়ানো হবে আপনাদেরকে, যেহেতু আপনারা অ্যাবডোমেন থোরাক্স সবই পড়বেন। হ্যাঁ, আপনারা সেক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকছেন।
এরপরে ভাস্কুলার সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম এগুলা থাকছে। জেনিটাল সিস্টেম, যেটা জেনিটাল ইউরিনারি সিস্টেম, এটা দত্ত থেকে পড়তে হয়। দত্তর যে জেনিটাল অ্যানাটমি, এটা খুবই ভালো করে পড়তে হয়, একদম লাইন টু লাইন, এখান থেকে সরাসরি লাইন তুলে দেয়, প্রশ্ন আসে খুব অনেক বেশি। এরপরে এন্ডোক্রাইন সিস্টেমের আমাদের অ্যানাটমিটা এখান থেকে খুব ভালো করে পড়তে হয়। এরপরে পেপার 2 তে আর এর সাথে যে ক্লিনিক্যাল কন্ডিশন গুলো আছে সেগুলো তো পড়তেই হবে অ্যান্ড্রিউস ডিজিজ অফ স্কিন থেকে। এরপরে পেপার 2 তে আমরা সেল কাইনেটিক্স, ডিফারেন্সিয়েশন ছাড়া ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট মানে ক্লিনিক্যাল পোর্শন কিছু পড়ছি, সাথে আমাদের রয়েছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স, ড্রাগ থেরাপি এন্ড ডার্মাটোলজি, মানে এখানে ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স এই জিনিসগুলো থেকে, এবং এন্ডোক্রাইন সিস্টেম এগুলো থেকে আমাদেরকে পড়তে হচ্ছে। তার মানে এখানে আমরা ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স এই জায়গাগুলো এখান থেকে পড়বো। সাথে কিছু অ্যামাউন্টে আমাদের বায়োকেমিস্ট্রি খুবই অল্প পরিমাণ পড়তে হয়, নিউট্রিশনাল মেটাবলিক এইটাও আমাদের পেপার 2, এখন তো পেপার 2 নেই, মানে এই পোর্শনটাতে পড়ছে। ঠিক আছে, এরপরে মেডিকেল স্ট্যাটিস্টিক্স আসলে আমাদের খুব ভালো করেই পড়তে হয়, অনেক বেশ 10-12 মার্কস এখান থেকে কোশ্চেন এসে থাকে। এরপর আমাদের পেপার 3 তে আমাদের প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এবং আমাদের ডার্মাটোলজি এন্ড ভেনেরিয়াল ডিজিজ, যেহেতু এখানে এসটিডি গুলো আমাদের পেপার 3 তে এসে থাকে। হ্যাঁ, আমরা এখানে খুব ভালো করে পড়তে হবে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এখানে আসলে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই। ইমিউনোলজি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বেশ ভালো অনেকগুলো কোশ্চেন আসে, এবং উম, যারা আগে পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে আসলে ডার্মাটোলজির একটা ব্যাপার, এটার ওয়েবসিপিএস এর কোনো কোশ্চেন ব্যাংক নেই, এই জন্য বিভিন্ন গ্রুপ বা আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের হেল্প নেই, একটু কোশ্চেন নিজেরা কষ্ট করে কালেক্ট করে একটু পড়তে হয়, কারণ এখানে কোশ্চেন অনেক রিপিট আসে, স্টেম সহ রিপিট আসে, কিন্তু কোশ্চেন কোনো ব্যাংক নেই, এটা নিজেদের একটু কষ্ট করে কালেক্ট করে পড়তে হয়। এটা হচ্ছে পেপার 3 গেল। আর আপনাদের আমরা ক্লিনিক্যালের জন্য কোনো শীট প্রোভাইড করে থাকি না, এখানে সরাসরি আপনাদের অ্যান্ড্রিউস ডিজিজ অফ স্কিন যে বইটা, সেটা পিডিএফ দাগিয়ে সেখান থেকে সুন্দর করে পড়ানো হয়। স্যাররা তো আসলে যেহেতু বই থেকে প্রশ্ন আসছে, মানে শীট থেকে পড়িয়ে আসলে খুব বেশি সুন্দর গোছানো হয় না আমাদের প্রিপারেশনটা, এই জন্য অবশ্যই আমাদের টেক্সট বুকই পড়তে হবে। এছাড়া মশলা বা যত মানে ক্লিনিক্যাল পোর্শন গুলোতে আসলে আপনারা সিনাপসের সাথে যদি থাকেন, খুবই গোছানো একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ, আশা করি। কারণ আমরা প্রতিটা জিনিসই যেভাবে উম, প্রশ্ন আসে সেইভাবেই আপনাদেরকে লাইন বাই লাইন সুন্দর করে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি। আর আপনাদের কোশ্চেন যে রেগুলার প্রশ্ন সেগুলো প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন সহ সুন্দর করে আপনাদের, যদি পরীক্ষা দেওয়া ক্লাস করার পাশাপাশি যদি আপনারা প্রশ্নগুলো মানে রেগুলার যেগুলো পরীক্ষা দিচ্ছেন সেগুলো যদি, যে ভুলগুলো হচ্ছে সেগুলো তাৎক্ষণিক কারেকশন করে নেন, তাহলে একই সাথে আপনাদের প্রিপারেশনটা সুন্দর গোছানো হয়ে যাবে। এখন ডার্মাটোলজির জন্য আসলে বেশ কিছু কোর্স প্ল্যান রয়েছে, আপনারা কম্বাইন্ড ব্যাচ, লং ব্যাচ, ক্লিনিক্যাল টেক্সট বুক ব্যাচ, এছাড়া রয়েছে এক্সাম ব্যাচ। হ্যাঁ, এখন আপনারা যারা প্রথম প্রিপারেশন নিচ্ছেন, তারা যদি একই সাথে ডার্মাটোলজিতে এমডি এবং এফসিপিএস এর প্রিপারেশন একই সাথে নিতে চান, তাহলে আপনাদের প্রিপারেশনের ওয়ে একরকম হবে। আর যদি মনে করেন যে না, আমি প্রথমে এফসিপিএস দিয়ে আমার টার্গেট, আমি এফসিপিএস করতে চাই, বা আমার আগে ডিডিপি করা আছে, আমি এখন এফসিপিএস এর প্রিপারেশন নিতে চাই, আগে হয়তো 2-1 বার পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে আপনারা এক্সাম ব্যাচ বা আমাদের ক্লিনিক্যাল যে ব্যাচ গুলো আছে সেই সব ব্যাচে অ্যাডমিট হতে পারেন। আর আমরা আসলে প্রতিবারই চেষ্টা করছি আগের বারের চেয়ে আমাদের কোর্সটাকে অনেক বেশি গোছানো করার জন্য, যাতে আমরা নিজেরা যে সুন্দর গাইডলাইনটা পাইনি সেটা যেন আমাদের আহ, যারা আছেন পরীক্ষা দিবেন, সেই ডক্টর যারা ডার্মাটোলজিস্ট হতে যাচ্ছেন তাদের জার্নিটাকে যেন সহজ করা যায়। আহ, তো এই ছিল ডার্মাটোলজির কম্বাইন্ড প্রিপারেশনের আজকের গাইডলাইন সেশন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর এবার এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন যেটা ছিল জানুয়ারি সেশনে, সেটাই আসলে 11 out of 33 ডক্টরস, এটা আমাদের সিনিয়র মেডিকেল একাডেমি থেকে পাশ করেছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট।
এবং আমরা চাই যে আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হতে চান, তারা তাদের স্বপ্ন পূরণের সাথী হিসেবে যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি। তো অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, তাহলে হয়তো কারো কোনো প্রশ্ন নেই। আহ, আমাদের আজকের সেশনের পরবর্তী অংশ ইএনটির প্রিপারেশন, এই ব্যাপারে কথা বলবেন আমাদের ডক্টর মোহাম্মদ হিদায়ত ভাইয়া। ভাইকে রিকোয়েস্ট করছি ভাইয়ের সেশন শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি পরবর্তী সেশন কন্ডাক্ট করছি। আহ, আমাকে তো কো-হোস্ট করা হয়েছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি স্যার, এক্সিকিউটিভ যারা যারা আছেন একটু দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? স্যার আপনি শেয়ার করেন, হুম আমি হুম দেখছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হুম হুম ক্লিয়ার, পুরোটা হ্যাঁ ক্লিয়ার তো হ্যাঁ নাকি? স্যার, ক্লিয়ার। স্যার, তাহলে হ্যাঁ আপনাকে আমি হোস্ট করে দিচ্ছি, আপনি শেষ হলে হ্যাঁ ইন্ড করে দিন, কেমন স্যার? হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ওকে ঠিক স্যার, আছে। ধন্যবাদ। আচ্ছা, হোস্ট করলো মানে দু একজনকে একটু গেস্টে কো-হোস্ট করে রাখেন, আমি ওয়াইফাই দিয়ে কানেক্টেড আছি, হঠাৎ ছুটে গেলে আবার ঝামেলা হয় কিনা সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, আমি হোস্ট থাকি, দু একজন কো-হোস্ট রেখে দেন, যদি নেটওয়ার্কের প্রবলেম হয় যেন আমি অফ হয়ে না যায়, ঠিক আছে? স্টুডেন্টদের রেখে দেবো? যে কোনো স্টুডেন্ট যারা আছে ওনাদেরকে কো-হোস্ট করে রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি কি শুরু করব? স্যার, শুরু করতে পারেন, সমস্যা নেই। হুম। আসসালামু আলাইকুম, সুপ্রিয় চিকিৎসকবৃন্দ। আমি ডক্টর মোহাম্মদ হেদায়েত ইসলাম, বর্তমানে ডিএলও কোর্সে আছি এবং ডিএলও ফাইনাল দিব আগামী জুলাই সেশনে। আর আমি এফসিপিএস পার্ট 1 পাস করেছি 23 জুলাই সেশনে। বর্তমানে নন রেসিডেন্ট হিসেবে বিএসএমইউ এর আন্ডারে আছি। তো আজকে সেশনে আমরা আসলে এফসিপিএস পার্ট 1 এবং ইএনটি দুইটা নিয়ে আসলে আমরা ওভারঅল মানে এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি, এফসিপিএস এমএস সবকিছু নিয়ে আমরা আসলে কথা বলবো। সো আশা করি আপনারা যারা আমাদের সেশনে থাকবেন আপনারা সবাই আসলে আজকে সেশন থেকে পুরোপুরি মানে আপনাদের একটা পুরো ধারণা হয়ে যাবে আর কি। তো আমরা তাহলে শুরু করি। আমরা আসেন, আমরা আসলে প্রথমে যেটা বলতে চাই, আসলে প্রথমে ভালো কিছু তথ্য দিয়ে আমরা আসলে শুরু করি। আমাদের বিগত যে সেশনটা আপনারা দেখেন, বিগত সেশনে প্রায় আমাদের এখান থেকে প্রায় 46 জন এফসিপিএস ইএনটি তে পাশ করেছেন। 46 জন, অর্থাৎ এই 46 জন যে পাশ করেছেন এটা কিন্তু আসলে বলা হচ্ছে এফসিপিএস ইএনটি এর ইতিহাসে সর্বোচ্চ। মানে ইতিহাসে 46 জন, এই মানে যেদিন থেকে বিসিবিএস প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে এই পর্যন্ত কখনো এত ডক্টর একই সাথে এফসিপিএস পার্ট 1 ইএনটি পাশ করেননি। এটা আসলে আহ, অবশ্যই আমাদের চিকিৎসক যারা আছেন তারা আসলে অনেক মানে আম, মানে তারা অনেক এফোর্ট দিয়েছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে একটা সময় ছিল যখন আসলে কারোর কোনো মানে গাইডলাইন থাকতো না, কতটুকু পড়তে হবে বা কতটুকু আগাইতে হবে, এই গাইডলাইন কিন্তু অনেকের থাকতো না। কিন্তু এখন আমরা সিনাপস মেডিকেল একাডেমি যখন ইএনটি তে আসছি, আমরা কিন্তু আপনাদের এই জায়গাটা, এই যে গ্যাপটা, আসলে এফসিপিএস পার্ট 1 দেখা যাচ্ছে অনেকে ডিএলও পরীক্ষা, আপনারা জানেন ডিপ্লোমা পরীক্ষা যারা দেয় বা এমএস দেয়, যারা ডিএলও পরীক্ষা দেওয়ার পরে আমাদের অনেক ডক্টর আছেন যারা এফসিপিএস পার্ট 1 দিতে চান, কিন্তু দেখা যায় যে গাইডলাইনের অভাবে তারা ম্যাক্সিমাম টাইমে ফেইলড হতেন। এবং এরকম অনেকেই হিস্ট্রি আছে যে 13 বার 14 বার 15 বার দিয়েও ভালো করছেন না। কারণ আসলে প্রবলেমটা ছিল কোথায়, আমরা সেই জায়গাটা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে ইএনটি এর জন্য কিছু অ্যাটিপিক্যাল বই পড়তে হয়। অ্যাটিপিক্যাল মিন্স যে বইগুলো আমরা এমবিবিএস লাইফে পড়ি না। এমবিবিএস লাইফে আমরা কম পড়াশোনা করি, কিন্তু আমাদের ইএনটির জন্য পড়তে গেলে দেখা যাচ্ছে আমাদের ইএনটি ফিজিওলজি পড়তে হয়, তাই না? আমাদের আলাদাভাবে ইএনটি ফিজিও পড়তে হয়। এর সাথে আমাদের এফসিপিএস পার্ট 1 ইএনটি এর যে বিগত বছর যে কোশ্চেন গুলো আছে, এই যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এইটা কিন্তু আমাদের পড়তে হয়। তো দেখা যায় কি যে অনেকেই দেখা যায় যে এই প্রশ্নগুলা আগে কোথায় আসতো মানে কারোর কোনো ধারণাই ছিল না। কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু সিনাপস থেকে এই ইএনটি ফিজিওলজি এবং এফসিপিএস পার্ট 1 ইএনটি কিউ ওয়ার্ল্ড বইটা বের করার পরে
এবং সবচেয়ে মজার বিষয়, এবার আমি যে প্রশ্ন দেখলাম 150 কোশ্চেনের মধ্যে প্রায় 110টা কোশ্চেন আমাদের কিওয়ার্ড বইতে, মানে প্রিভিয়াস 10 ইয়ার্স এর যে কোশ্চেন কালেকশনের যে বইটা আছে, যেটা আসলে অলরেডি প্রায় 200-র উপরে বই বিক্রি হয়ে গেছে। অর্থাৎ আমাদের ইএনটি ডক্টররা সবাই এই বইটাকে খুবই পছন্দ করেছেন, এবং এই বইটা কিন্তু আসলেই খুবই মার্ভেলাস একটা বই। এবং এই বইটা আসার পরে কিন্তু আমি যেটা মনে করি, এবং আমাকে অনেকেই বলেছেন যে এই বইটা আসার পরে কিন্তু তাদের এফসিপিএস পার্ট 1 জার্নিটা অনেক সহজ হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, সিনাপস মেডিকেল একাডেমি কিন্তু এইভাবে কিন্তু আমরা আপনাদের কাছে আপনাদের এই কোর্সটা শুধু এমন না যে আপনি আসলেন আপনি পড়ে চলে গেলেন, এমন হবে না। আপনারা সিনাপস মেডিকেল একাডেমিতে এএনটি তে আসলে আমরা কিন্তু আপনাদেরকে টোটাল গাইডলাইন, টোটাল বুক কোনটা পড়তে হবে, আমরা কিন্তু কি করি, ক্লাসের আগের দিনই সেটার ফুল পিডিএফ, দাগানো পিডিএফ আমরা দিয়ে দিই। অর্থাৎ আপনি যেন আপনার বইয়ে সেটা দাগায় নিয়ে আমার সাথে ক্লাসে জয়েন করতে পারেন। ঠিক আছে, সো অর্থাৎ আপনি ক্লাসটা খুবই এনজয় করতে পারবেন, এটা আমি বলতে পারি। এবং এই যে দেখেন, 46 জনের মধ্যে 30 জন ডক্টরই কিন্তু সিনাপস থেকে পাশ করেছেন। এবং মজার বিষয় হচ্ছে যে এবার যে অনেক ডক্টর পাশ করবেন তা কিন্তু আমি, আপনারা আমাদের ক্যারিয়ার ইন ইএনটি নামে একটা গ্রুপ আছে, আপনারা এই গ্রুপে যারা এখনো অ্যাড নাই, ফেসবুকে ক্যারিয়ার ইন ইএনটি লিখে সার্চ দিলে আপনারা পাবেন। আপনারা এই গ্রুপটাতে অ্যাড হয়ে আপনারা কিন্তু আমাদের ইএনটির কার্যক্রমগুলো দেখতে পারেন। আমি কিন্তু ওখানে রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি গুলো, আমাদের মেন্টর যারা আছেন তারা কিন্তু রেগুলার শেয়ার করেন। এটা এমন না যে আপনাকে আমাদের কোচিং এ ভর্তি হতেই হবে, এমন না। আপনি ক্যারিয়ার ইন ইএনটি এই পেজটা ফলো করেন, এই গ্রুপটা ফলো করেন, তাহলে আপনি আমাদের অ্যাক্টিভিটি গুলো দেখবেন, বুঝতে পারবেন। তারপরে আপনার একটা আইডিয়া হবে যে আমরা আসলে কিভাবে কাজ করি। আমরা কিন্তু ট্রেডিশনাল এমন না যে আপনি একটা কোচিং এ ভর্তি হলেন, তারপরে ট্রেডিশনাল মানে সব সিস্টেমেটিক ওয়েতে চলছে, আপনার সাথে মেন্টরের কোনো যোগাযোগ নাই, কোনো কানেকশন নাই, এরকম আপনি কখনোই ফিল করবেন না। আপনি দেখবেন যে আপনার সাথে আমি অল টাইম কানেক্টেড আছি। শুধু আমি না, আমাদের অন্যান্য মেন্টর যারা আছেন তারাও অল টাইম কানেক্টেড থাকেন। অর্থাৎ আমরা কিন্তু আপনারা কিন্তু সিনাপসে ভর্তি হবেন, সিনাপসে কিন্তু কোনো রোবটের সাথে আপনি ক্লাস করবেন না। অনেক জায়গায় দেখবেন যে আপনি ভর্তি হচ্ছেন, সেখানে একদম সব সিস্টেমেটিক অটোমেটিক সিস্টেম, আপনার কারোর সাথে মানে সব রোবোটিক সিস্টেম। তো রোবোটিক সিস্টেমে আপনি আসবেন না। এনটিতে যখন আপনি আসবেন, এইটুকু বলতে পারে আপনি একটা হিউম্যান এনভায়রনমেন্ট পাবেন। হ্যাঁ, একজন মানে প্রফেশনাল পাবেন, সবকিছু যে প্রফেশনাল পাবেন এটার নিশ্চয়তা আমি দিতে পারি। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এটা আসলে যারা হচ্ছে আমি লিখেছিলাম, আসলে এটা আমরা একটা পরে দেখাবো। দেখেন আমাদের যে কিউওয়ার্ল্ড বইটা বলেছিলাম, দেখেন আমাদের এখানে এই যে ইএনটি কিউওয়ার্ল্ড যে বইটা আছে, এই সেই বইটা, সাথে আমাদের এই যে বেসিক রেসিডেন্সি ডিপ্লোমার যে কিউওয়ার্ল্ড বইটা আছে, এই দুইটা বই কিন্তু আসলে আমাদের লাগবে। ঠিক আছে, আর বাকি এডিশনাল যে বইগুলো আছে এগুলো আসলে যারা বারবার ফেল করছে তাদের জন্য, আমরা এগুলো নিয়ে আজকে আমাদের বেশি ডিসকাশন না। তো আমরা যেটা বলছি যে আসলে সিন্যাপস কেয়ার করে আপনাকে, আপনাদের নিয়ে, যেটা আমরা বলতে চাই সবসময়। তো এখন আপনি কেন ইএনটি কে আপনার চয়েস, অনেকে আছেন যারা আসলে ইন্টার্নশিপ শেষ করে আমাদের এই ভিডিওতে জয়েন করছেন, তাদেরকে বলে রাখি যে আপনি কেন ইএনটি কে আপনার সাবজেক্ট হিসেবে, আপনার প্যাশন হিসেবে চয়েস করবেন। ইএনটি হচ্ছে এমন একটা সাবজেক্ট, এখানে আপনি অ্যাজ ওয়েল, আপনি একজন সার্জন এবং আপনি একজন ফিজিশিয়ান, দুইটা ভাবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি ওটি করবেন না, আপনি শুধুমাত্র কনজারভেটিভ ফিজিশিয়ান, কনজারভেটিভ রুগী দেখে আপনি আর্ন করবেন, সেইটার সুযোগ আছে আমাদের ইএনটিতে। অর্থাৎ ইএনটিতে আপনি সার্জারি এবং মেডিসিন দুইটারই কিন্তু একটা ফিল পাবেন। ঠিক আছে, আপনি সার্জারি করে আর্ন করতে পারবেন, আপনি ওপিডি তে হিউজ পেশেন্ট দেখেও কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এটা একটা সুবিধা। এবং আপনি দেখবেন, আপনারা যারা এখনো জানেন না, আপনারা একদিন একটু যে কোনো সরকারি হাসপাতালে ইএনটি আউটডোরে একবার একটু ঘুরে আসবেন। অনেকেই থাকে যে আমরা আসলে কোনটাই ক্যারিয়ার চয়েস করবো এটা নিয়ে একটু কনফিউশনে থাকে, তাদের আমি বলবো আপনি একটু একবার এরকম আউটডোরে ঘুরে আসেন, তখন আপনি একটা আইডিয়া পাবেন আসলে ইএনটি কিভাবে আহ মানে সেখানে কিভাবে পেশেন্ট হ্যান্ডেলিং হয়। এবং আপনি সার্জন হিসেবে কাজ করার অনেক একটা অপরচুনিটিস পাবেন। এবং ইএনটির সাব ব্রাঞ্চেস, অনেকগুলো সাব ব্রাঞ্চেস লোডিং হচ্ছে, যদিও শুনে মনে হতে পারে নাক কান গলা খুবই ছোট একটা বিষয়, কিন্তু আসলে ছোট না। আপনি আপনি একজন রাইনোলজিস্ট হিসেবে কাজ করলে অনেক কাজ করার সুযোগ আছে। আপনি একজন অটোলজিস্ট হিসেবে কাজ করতে পারবেন, আপনি একজন হেড নেক সার্জন হিসেবে কাজ করতে পারবেন, আপনি একজন ল্যারিঙ্গোলজিস্ট হিসেবে কাজ করতে পারবেন, আপনি একজন ভয়েস থেরাপিস্ট হিসেবে কাজ করতে পারবেন, আপনি একজন নিউরো সার্জনের ফিল পাবেন। ইএনটি এমনই একটা সাবজেক্ট। তো আমি যেটা মনে করি যে আপনি যদি ইএনটি কে আপনার চয়েস হিসেবে রাখেন, তাহলে আপনি একটা স্মার্ট চয়েস করছেন। কারণ এটা এমন একটা সাবজেক্ট, আপনি চেম্বারের মানে সার্জারির পাশাপাশি, আমাদের অনেক ফিমেল ডক্টর আছেন যারা চান যে একটু
যে যে একটু রিল্যাক্স, মানে সার্জারি তাদের প্যাশন, কিন্তু তারা বেশি ইমার্জেন্সি চান না। এরকম অনেক ডক্টর আছেন যে হ্যাঁ আমি সার্জারিতে ক্যারিয়ার করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য অনেক সার্জারি ব্রাঞ্চগুলো আছে যেখানে নাইট করতে হয়, অনেক ইমার্জেন্সি হ্যান্ডলিং করতে হয়। তো অনেক আমাদের ফিমেল ডক্টর আছেন যারা চান যে একটু ইমার্জেন্সি কম আছে, একটু রিল্যাক্সে ডিউটি করা যাবে, রিল্যাক্সে ট্রেনিংটা শেষ করা যাবে। তো আমি যেটা মনে করি ইএনটি তাদের জন্য একটা বেস্ট চয়েস। তো আপনি দেখেন আমাদের এখনো গ্রাম অঞ্চলে ইএনটি স্পেশালিস্ট কিন্তু এখনো অনেক কম। ঠিক আছে। এবং আপনি যদি চান 2 বছরে আমাদের ডিএলও যারা আপনারা যেহেতু আমাদের আজকের সেশনটা হচ্ছে কম্বাইন্ড সেশন, আপনি যদি 2 বছরে আপনার ডিএলও পাশ করে যেতে পারেন, আপনি একজন কনসালটেন্ট হিসেবে কিন্তু কাজ করতে পারবেন। এবং ডিএলও পাশ করার পরে আপনি কিন্তু যে কোনো কর্পোরেট হাসপাতালে একজন রেজিস্ট্রার হিসেবে জব করতে পারেন। এটা কিন্তু একটা বিশাল একটা অপরচুনিটিস। ঠিক আছে। এবং ডিএলও পাস, আমাদের ডিপ্লোমাতে ডিএলও তে পাস রেশিওটা কিন্তু খুবই ভালো, খুবই খুবই ভালো। ঠিক আছে। আমাদের সিনিয়র ডক্টর যারা আছেন তারা কিন্তু খুবই সাপোর্টিভ। ঠিক আছে, আমি যেটা দেখেছি। এখন আপনাদের আরেকটা জিনিস বলি, যারা আসলে দেশের বাইরে যেতে চান, অনেকে মনে করেন যে আমি দেশে থাকবো না, দেশের বাইরে যাব। দেখেন আমি আপনাদের এখানে একটা হিসাব দেখিয়েছি। এটা হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ফিজিশিয়ান কম্পেনসেশন, মানে একজন ফিজিশিয়ান ইউএসএ তে 2023 সেশন, যদি একটু হিসাবটা একটু পুরনো, বাট আসলে এটা মানে ওভারঅল সেমই থাকে। দেখেন আপনি এখানে একজন প্লাস্টিক সার্জন সব থেকে বেশি আয় করে ইউএসএ তে, এরপরে একজন অর্থোপেডিশিয়ান, তারপর একজন কার্ডিওলজিস্ট, এন্ড দেন ফোর্থ নাম্বারে কিন্তু একজন অটোল্যারিঙ্গোলজিস্ট। ঠিক আছে। সো আপনি অবশ্যই বুঝছেন যে একজন অটোল্যারিঙ্গোলজিস্ট এনার কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব আছে উন্নত দেশগুলোতে। কেন? কারণ দেখবেন যে ওখানে বাচ্চাদের ডিফ অ্যান্ড ডাম্প হয়, বাচ্চাদের অনেকের ভয়েস, কথা বলতে সময় লাগে। তো দেখা যায় তাদের তাদের জন্য তারা কিন্তু অনেকে অটোলারিঙ্গোলজিস্ট কে খুঁজে। তো এই জন্য আপনি এখানে শুধু এমন না যে আপনি সার্জন, আপনি একজন ফিজিশিয়ান, একজন স্পিচ থেরাপিস্ট, আপনি একজন ইমার্জেন্সি হ্যান্ডলিং, আপনি সবকিছুই ইএনটি তে আপনি সাবজেক্ট হিসেবে পাবেন, সবকিছু করার সুযোগ আছে। হ্যাঁ। এবার আসেন এফসিপি, আমাদের ইএনটির জন্য কি কি ডিগ্রি আছে। ইএনটির জন্য আমাদের আসলে বিসিপিএস এর ডিগ্রি আছে দুইটা, একটা হচ্ছে এফসিপিএস এন্ড এমসিপিএস। হ্যাঁ। এবং আপনার বিএসএমএমইউ বিএসএমএমইউ থেকে ডিগ্রি আছে, এবং বিসিপিএস থেকে ডিগ্রি আছে। এক মিনিট। সো আপনি বিএসএমএমইউ যেটা, এই বিএসএমএমইউ থেকে আপনার ডিগ্রি আছে, এখান থেকে আছে আপনার এমএস অথবা ডিপ্লোমা। ঠিক আছে। আর বিসিপিএস যেটা, এখানে আপনার ডিগ্রি আছে কি কি, এফসিপিএস এবং এমসিপিএস। এটা 2 বছর, আপনি যে কোনো 2 বছর ট্রেনিং করার পরে আপনি দিতে পারবেন। আর ডিপ্লোমা এটা 2 বছরের কোর্স। ঠিক আছে। এখন বিষয় হচ্ছে কি, বিএসএমএমইউ যে প্যাটার্নটা, অর্থাৎ এই এমএস এবং মনে করেন যে এবং হচ্ছে ডিএলও, এই দুইটার প্রিপারেশন কিন্তু সেম। ঠিক আছে, এই দুইটার প্রিপারেশন সেম, এবং কোশ্চেন মার্কও সেম, শুধু এমএস পরীক্ষা হয় 200 মার্কের, আর ডিএলও পরীক্ষাটা হয় 100 মার্কের। এফসিপিএস যেটা, এটার পরীক্ষা হয় 150 মার্ক, 150টা কোশ্চেন, মানে 300 মার্কের কোশ্চেন হয়। 300 মার্কের কোশ্চেন হয়, এর মধ্যে 75টা এমসিকিউ, 75টা এসবিএ থাকে। তো এখন এই দুইটা এফসিপিএস, ডিএলও, এমএস, এমসিপিএস, এগুলো সবই আমাদের 4টা ডিগ্রি। এখন আগে বলি, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এফসিপিএস এবং ডিএলও এই কম্বিনেশনটা ইএনটির জন্য একটা বেস্ট কম্বিনেশন, অথবা এমএস এবং এফসিপিএস। এটা, এই দুইটা কম্বিনেশন আমার মনে হয় বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য বেস্ট। কেন? কারণ দেখেন ডিএলও যদি আপনি শেষ করেন 2 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি কনসালটেন্ট, এবং সব থেকে ভালো হচ্ছে আমাদের এখানে পাস রেশিওটা খুবই ভালো। অনেক ডিপ্লোমার ক্ষেত্রে আপনারা দেখবেন পাস রেশিওটা খুবই খারাপ, কিন্তু আমাদের এই ডিএলও তে কিন্তু পাস রেশিওটা কিন্তু খুবই ভালো, মাশাআল্লাহ। এবং আমাদের সিনিয়র ইএনটি সার্জন যারা আছেন তারা কিন্তু খুবই সাপোর্টিভ, আমরা যারা ইএনটি তে ক্যারিয়ার করি, এবং এই জন্যই পাস রেশিওটা বাড়ছে। এবং এখন যারা আছে আপনারা ডিএলও শেষ করেই কিন্তু, যারা ডিএলও কোর্সে থেকে, ধরেন আপনি প্রথমে ডিএলও দিয়ে ঢুকলেন, আপনারা সবাই জানেন আপনাদের এই সামনেই ডিএলও পরীক্ষা, আপনি ডিএলও দিয়ে কোর্সে ঢুকলেন, এরপরে কিন্তু আপনি এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন। এবং মানে আপনি এর ডিএলওর মধ্যে কোর্সে থেকে এফসিপিএস দিতে থাকলেন, আপনি যদি এফসিপিএস হয়ে যায় তাহলে ডিএলও শেষ করে কিন্তু আপনি এফসিপিএস এ ঢুকে পড়তে পারবেন। অর্থাৎ যারা প্রাইভেট ট্রেনে আছেন, যারা গভর্নমেন্ট আছেন, তাদের জন্য অবশ্য এমএস কোর্সে যাওয়া ভালো। গভর্নমেন্ট ট্রেনি যারা আছেন তাদের জন্য এমএস বা এফসিপিএস ভালো, কিন্তু যারা প্রাইভেট ট্রেনি, আমি মনে করি তাদের জন্য এই ডিএলও এবং এফসিপিএস টা বেস্ট কম্বিনেশন। ডিএলওর ক্ষেত্রে আপনি কি সুবিধা পাচ্ছেন? ডিএলওর ক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেক মাসে মাসে 35,000 টাকা স্যালারি পাবেন আগামী জুলাই থেকে, তাই না?
এবং এফসিপিএস এ কিন্তু আপনি 6 মাস পর পর টাকা পাবেন, 6 মাস পর পর একটা অ্যামাউন্ট পাবেন। সো আপনি এই জন্য আমার মতে আপনি চাইলে ডিএলও এবং এফসিপিএস চয়েস করতে পারেন, অথবা এমএস এমসিপিএস চয়েস করতে পারেন। এখন বিষয় হচ্ছে এই কিভাবে আপনি পড়াশোনাটা করবেন। আপনি প্রথমে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ইএনটিতে ডিগ্রি করার জন্য কোনটাকে আপনি প্রিফার করছেন। আপনি কি এফসিপিএস করতে চান, আপনি এমএস করতে চান, নাকি ডিএলও করতে চান? আপনার ব্রড হিডিং এ বললে এই তিনটা আপনাকে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, কিন্তু এমসিবিএস এ কিন্তু আপনাকে কোনো এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় না। অর্থাৎ আপনি 2 বছরে যদি আপনার আহ, মানে পিজিটি করাও থাকে, তারপরেও কিন্তু আপনি এমসিপিএস ফাইনাল পরীক্ষা দিতে পারেন। কিন্তু আর যদি আপনি ধরেন যে আপনার ডিপ্লোমাতে ঢুকে আপনার 2 বছর ডিপ্লোমা ট্রেনিং কমপ্লিট করা আছে, তাহলে তাহলে আপনি আপনি কিন্তু তাহলে এমসিপিএস পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এমসিপিএস পরীক্ষার জন্য আপনার কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হয় না, ডিরেক্ট আপনি বসতে পারবেন। কিন্তু রিকুইজিশন হচ্ছে আপনার 2 বছরের একটা স্পেশালিটি ট্রেনিং থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনি যেটা করবেন, আপনি স্মার্টলি প্ল্যান করবেন, স্মার্টলি পড়াশোনা করবেন, স্বপ্নটা ধরে রাখবেন, আশা হারাবেন না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিপিএস এর সিলেবাসটা আপনাকে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে, এবং অবশ্যই সিনাপস কিউ ওয়ার্ল্ড বইটা আপনার সাথে আপনার পাশে রাখতে হবে পড়াশোনার জন্য। আচ্ছা, এখন হচ্ছে বিষয় হচ্ছে কি আপনার ফিউচার প্রসপেক্টটা কি একটু দেখেন। যেটা আমি বলছিলাম যে আপনি একজন কনজারভেটিভ ফিজিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন, আপনি স্পিচ থেরাপিস্ট, আপনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কেন ইউএসএ ইউকে তে এই ইএনটি বা অটোলারিঙ্গোলজিস্টের ডিমান্ড বাড়ছে? কারণ তারা কিন্তু স্পিচ থেরাপিস্ট, এবং আমাদের ওদের দেশে অনেকে আছে যারা প্রচন্ড ওবেস, হাইলি ওবেস পেশেন্ট। তো দেখা যায় তাদের এই স্লিপ অ্যাপনিয়ার যে ম্যানেজমেন্টটা বা এই ওএস এর যে ম্যানেজমেন্টটা, এটা কিন্তু দেখা যায় যে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করলে কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু একজন ইএনটি সার্জনের কাছে আসে, তারা ইএনটি সার্জনকে প্রিফার করে। সো আপনি যখন হেড নেক সার্জারি করবেন, আপনি তখন কিন্তু একজন নিউরো সার্জনের একটা ফিল পাবেন। আপনি যদি ফেস সার্জারি শিখেন, আপনারা সবাই জানেন ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এই সার্জারিটা কিন্তু শিখলে কিন্তু আপনি পিটুইটারি গ্ল্যান্ড টিউমার বা ইভেন ব্রেনের অনেক টিউমার কিন্তু আপনি এই রুটে কিন্তু অপারেশন করা হয়। যদি এই জিনিসগুলো শিখেন, তা আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, আপনি একজন প্লাস্টিক সার্জনের ফিল পাবেন যদি আপনি অগমেন্টেড রাইনোপ্লাস্টি, ক্লেফট প্যালেট সার্জারি এগুলো যদি শিখেন, তাহলে আপনি একজন প্লাস্টিক সার্জনের ফিল পাবেন। আচ্ছা, যারা বিসিএস পোস্টেড আছেন, বিসিএস পাস ডক্টর যারা আছেন, তাদের জন্য একটা সুন্দর বিষয় হচ্ছে ইএনটির জন্য অনেক কনসালটেন্ট পোস্ট কিন্তু সদর হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্সে তৈরি হয়েছে। তো আপনাদের পোস্টিং এবং প্রমোশনের ভালো একটা সুযোগ থাকে। কারণ অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে আমাদের ইএনটি ট্রেনিংটা কেমন। আমি যেটা বলেছি, এখানকে নাইট ডিউটি কিন্তু অতটা হেক্টিক না। ইনডোর পেশেন্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি স্পেশালাইজড। এখানে কিন্তু পেশেন্ট বার্ডেন অত থাকে না, আপনি একদম ইএনটির রোগীগুলা কিন্তু দেখতে পারেন। ইমার্জেন্সি প্রসিডিওর এন্ড ট্র্যাকেস্টমি, ইপিস্টেসিস ম্যানেজমেন্ট, এগুলা কিন্তু আপনি ভালো ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে চাইলে আপনারা কিন্তু এই কোর্সে থাকা অবস্থায় আপনাদের ওয়ার্কলোডটা কেমন, এটা কিন্তু জানতে হয়। ওয়ার্কলোডটা কেমন, আপনি যদি এটা আসলে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন কিন্তু ভ্যারি করে। বাট বিষয় হচ্ছে যে ডিএমসি এখানে কিন্তু নাইটে এবং ইভিনিং এ ডিউটিটা কিন্তু ভেরি মিনিমাল। পেরিফেরির যে মেডিকেল কলেজগুলোতে আছে সেখানে কিন্তু আপনার ওয়ার্কলোডটা অনেক কম। হ্যাঁ, কিন্তু শেখার সুযোগ কিন্তু ডিএমসি তে আমার মনে হয় সব থেকে বেশি। ইমার্জেন্সি পেশেন্ট ম্যানেজমেন্ট প্লাস হিউজ লার্নিং কার্ভ আছে। এটা ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ভ্যারি করে। এখন বিষয় হচ্ছে যে এখন কিন্তু আবার একটা বিষয় হচ্ছে এফসিপিএস এও কিন্তু এখন আপনার ইনস্টিটিউশন কিন্তু বিসিপিএস থেকে অ্যালোকেটেড হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু আপনি আপনার চয়েস মতো ইনস্টিটিউশনে কিন্তু ট্রেনিং করতে পারছেন না। এটা কিন্তু একটা সবার বুঝে শুনে আসলে আপনাকে চয়েস দিতে হবে। আপনি এমএস বা ডিপ্লোমাতে কিন্তু আগে থেকে আপনার চয়েস করা থাকে। আমার মনে হয় এটা ভবিষ্যতে বিসিপিএস এটা করে ফেলবে যে আপনি পরীক্ষার আগেই আপনার চয়েসটা, আপনি কোন ইনস্টিটিউশনে ট্রেনিং করতে চান, এই চয়েসটা আপনাকে আগেই হয়তো দিয়ে দেওয়া লাগতে পারে, এই সুযোগ আছে।
তো আপনি একজন ডিপ্লোমা যখন ট্রেনি হিসেবে থাকবেন, আপনার কি কি কাজ করার সুযোগ আছে দেখেন। আপনি টনসিলেক্টমি, সেপ্টোপ্লাস্টি, এগুলো আপনার ব্রেড এন্ড বাটার বলি আমরা ইএনটি সার্জনদের। আপনারা এটা দিয়ে আপনি আর্নিং শুরু করেন। এর সাথে সাথে আপনি থাইরয়েড সার্জারি, আপনি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি প্র্যাকটিস, আপনি ইএনটি ওপিডি এক্সপোজার বাড়ে, স্পেশালাইজ ইএনটি ট্রেনিং করতে পারেন। নো জেনারেল সার্জারি এক্সপোজার ইজ নিডেড, ফরেন বডি রিমুভাল করতে পারেন, এবং আপনার পেশেন্ট থেকে আপনার অনেক ধরনের দোয়া পাবেন। এবং আপনি ডিপ্লোমা ট্রেনিং শেষ করার সাথে সাথেই কিন্তু সিনিয়র সার্জনের সাথে অনেকেই ট্রেনিং এর সময় কিন্তু দেখা যায় যে অনেক সিনিয়র সার্জনের সাথে অ্যাসিস্ট করে কিন্তু অনেক আর্ন করার সুযোগ পায়। ঠিক আছে, এটা কিন্তু অন্যান্য ফ্যাকাল্টিতে কিন্তু আপনি মানে সার্জারির অনেক ফ্যাকাল্টিতে এই সুযোগটা থাকে। এবং আমি যেটা বলছিলাম, ডিএলও তে পাস, ডিএলও এক্সাম এবং এর পাস রেশিও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। সো আপনি এটার পাস রেশিও অনেক ভালো, এবং মিনিমাম নলেজ থাকলেই কিন্তু মানে পাশের জন্য মিনিমাম যে নলেজটা, এটা থাকলেই কিন্তু পাস করা যায়। এবং পার্সিভারেন্স এটা কিন্তু খুবই এসেনশিয়াল। অনেক আমাদের ইএনটি ডক্টর আছেন বারবার পরীক্ষা দিয়েছেন, এবার একজন আছেন 13 বার পরীক্ষা দিয়ে পাশ করেছেন। তো উনি যে এতদিন ধরে পরীক্ষা দিয়ে উনি যে পাশ করেছেন, এটা কিন্তু ওনার পার্সিভারেন্স এর জন্যই কিন্তু উনি পাশ করেছেন। তো এখন আসেন যে আমরা যেটা বলছিলাম। আচ্ছা, ওকে, আমরা এখন যেটা বলছিলাম, ডিএলও এবং এমএস এই দুটাতে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, এটা আসলে আমাদের আগে বুঝতে হবে। আসলে সিলেবাসটা আগে বুঝতে হবে, না সিলেবাস বুঝে পড়া যাবে না। দেখবেন যে অ্যানাটমি, তারপরে দেখা যাচ্ছে যে ফিজিওলজি, হ্যাঁ, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, এগুলো কিন্তু সবগুলারই কিন্তু আপনার মার্ক ডিস্ট্রিবিউশন দেখেন ওভারঅল কিন্তু সেম। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি অ্যানাটমির ক্ষেত্রে দেখেন এফসিপিএস এ কিন্তু শুধু হেড নেক এন্ড থোরাক্স পড়লেই হয়। আপনার কিন্তু আপনি ডিএলও বা এমএস পরীক্ষা যখন দিবেন, তখন কিন্তু আপনাকে সমস্ত সিস্টেম পড়তে হবে। অর্থাৎ হেড নেক থোরাক্স এর সাথে কিন্তু আপনার অ্যাবডোমেন, এক্সট্রিমিটি, এগুলোও কিন্তু পড়তে হবে। এর সাথে আপনি যদি ফিজিওলজি চিন্তা করেন, দেখেন এটাতে 20% আসে, এখানে 25%। আমাদের ফিজিওলজি আবার অ্যাডিশনাল ইএনটি ফিজিওলজি পড়তে হয়। ঠিক আছে, এফসিপিএস এর ক্ষেত্রে বায়োকেমিস্ট্রি পড়তে হয়, প্যাথোলজি পড়তে হয়, হ্যাঁ, এবং মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, বেলিয়ান ল্যাব, হ্যাঁ, বায়োস্ট্যাট, এগুলো কিন্তু আপনাকে আলাদাভাবে এফসিপিএস এ পড়তে হয়। ঠিক আছে, এবং বিষয় হচ্ছে যে এই মাইক্রো, প্যাথো, ফার্মা, এই তিনটা জায়গা থেকে কিন্তু আপনার রেসিডেন্সি ডিপ্লোমাতে কোশ্চেন অনেক বেশি থাকে। কিন্তু এই তিনটা আবার আপনার দেখা যাচ্ছে এফসিপিএস ইএনটির ক্ষেত্রে কিন্তু এগুলো একটু কম থাকে। ঠিক আছে, সেখানে আবার ইএনটি প্যাথোলজি থেকে কোশ্চেন বেশি থাকে। ইএনটি রিলেটেড যে প্যাথোলজি আছে সেখানে কোশ্চেন বেশি থাকে। এবং বায়োস্ট্যাট কিন্তু এখানে আপনি দেখবেন যে এফসিপিএস এ কিন্তু বায়োস্ট্যাটটা অনেক বেশি থাকে। ওকে, আচ্ছা, এরপরে আসেন এক্সাম গিভিং স্ট্র্যাটেজি। যে ভুলটা আসলে কখনোই করা যাবে না সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই উম মানে আপনি ধরেন আপনার অনেকেই থাকে যে আমি শুধু এফসিপিএস দিব, আমি অন্য কোনো পরীক্ষা দিব না। তাদের ক্ষেত্রে বলা থাকবে আপনি অবশ্যই আপকামিং যে কোনো এমএস বা ডিপ্লোমা পরীক্ষা আপনাকে কিন্তু দিতে হবে। হ্যাঁ, আপনার প্রিপারেশন যদি ইনকমপ্লিটও থাকে, আপনি যখন পরীক্ষা দিতে যাবেন দেখবেন তার আগে আপনার পড়াশোনাটা অনেক ভালো হবে। সব পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করতে হবে, এবং প্রত্যেকটা পরীক্ষায় বসার এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে। গিভ ম্যাক্সিমাম এক্সাম ইন অনলাইন অর অফলাইন। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা আপনি সিনাপসে যত বেশি পরীক্ষা দিবেন তত বেশি আপনার ভালো করার সুযোগ থাকবে। আচ্ছা, এখন আমাদের সিলেবাসটা আমরা একটু দেখাই যে আমাদের বিসিপিএস আসলে আমি যেটা বলছিলাম যে 150 মার্কের যদি কোশ্চেন হয় অ্যানাটমি থেকে, বা পেপার 1 থেকে 50টা কোশ্চেন থাকে, পেপার 2 থেকে 50টা, পেপার 3 থেকে 50টা কোশ্চেন থাকে, এবং প্রত্যেকটারই তার মানে 150 যদি কোশ্চেন হয়, তার মধ্যে তার 75টা থাকে এমসিকিউ অ্যান্ড 75টা থাকে আপনার এসবিএ কোশ্চেন। ওকে, তো প্রত্যেকটা পার্টের বেসিক পোর্শন আছে এবং ইএনটি স্পেশালাইজড পোর্শন আছে। হ্যাঁ, এবং এটা 4 ঘন্টার একটা পরীক্ষা, কোনো নেগেটিভ মার্কিং থাকে না এফসিপিএস এ, কিন্তু ডিএলও বা এমএস এ 0.020 নেগেটিভ মার্কিং থাকে, যেটা ভেরি মিনিমাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আমাদের পেপার 1-এ কি কি কোশ্চেন থাকে। ওভারঅল যদি আপনি চিন্তা করেন, আমাদের পেপার 1-এ এমব্রায়োলজি, ইএনটি এমব্রায়োলজি কিন্তু, হ্যাঁ, ইএনটি হিস্টোলজি বা ইএনটি রিলেটেড বাই ওভারঅল হিস্টোলজি, সেল সার্ফেস থেকে 10টা কোশ্চেন দেখেন, এই অ্যানাটমি অফ দ্য ইএনটি থেকে 30টা কোশ্চেন। ওভারঅল বিসি এই 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 জিনিসটা কিন্তু পুরো বিসিবিএস এর সিলেবাস থেকে নেওয়া। ঠিক আছে, ওভারঅল কিন্তু এরকমই কোশ্চেন থাকে, এটা পেপার 1 এ থাকে। এবার দেখেন পেপার 2 তে যদি আপনি আসেন, দেখেন পেপার 2 তে আসলে বেসিক ফিজিওলজি থেকে 30টা কোশ্চেন এবং ইএনটি ফিজিওলজি থেকে কিন্তু 20টা কোশ্চেন, মানে আপনার এখান থেকে কিন্তু বেশ অনেকগুলা কোশ্চেন আসে। ঠিক আছে, তো এখন এই ইএনটি ফিজিওলজি যেটা, এইটা পড়ার গাইডলাইন অনেকেরই আগে ছিল না। আমি রিসেন্টলি একটা বই বের করেছি এবং সিনাপস থেকে ওই বইটা আসবে খুব শীঘ্রই। আমি ওই বইয়ের ব্যাপারে একটু পরে বলছি। এবং পেপার 3 থেকে আমাদের কি কি কোশ্চেন থাকে দেখেন, জেনারেল প্যাথো, মাইক্রো, ব্যাকটেরিওলজি, এই প্রশ্নগুলো কিন্তু আপনার জেনারেল প্যাথোলজি থেকে থাকে। সাথে আমাদের ইএনটি রিলেটেড মানে যে অ্যাপ্লাইড প্যাথোলজি, যেখান থেকে 20টা কোশ্চেন, মানে ইএনটি রিলেটেড যে প্যাথোলজি, এখান থেকে 20টা কোশ্চেন থাকে। ওকে, আচ্ছা, এরপরে আসেন আমাদের
কি কি বই আসলে আমাদের এসেনশিয়াল পার্ট, এটা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর জন্য। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বিডি চৌরাশিয়া, একে দত্ত হেডনেক, এটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। এর সাথে সাথে আপনার সিনপসিস ইএনটি, এই বইটাও কিন্তু কিছুটা লাগে, সাথে ঢিংরা, তারপরে সিনাপসের সমস্ত বেসিক শিট। এর সাথে সাথে গাইটন এবং গ্যানং এর থেকে ইএনটি রিলেটেড ফিজিওলজি যেটা, সেটা পড়তে হয়। কিন্তু আপনার যদি এই গাইটন গ্যানং বই না থাকে, কোনো সমস্যা নেই, আপনি আমার ইএনটি ফিজিওলজি যে বইটা আছে, এই বইটা কিনলে কিন্তু আপনার হয়ে যাবে। সাথে ইএনটি কিওয়ার্ড যে বইটা আছে, এইটা পড়লে আপনার হবে। সাথে আমাদের সিনাপসের যে কিওয়ার্ড আছে, এটা যারা এমএসডিএল পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটা মাস্ট, এবং এফসিপিএস যারা আছে তারাও দিতে পারেন, কারণ বেসিক প্রিপারেশন কিন্তু এখান থেকেই নিতে হয়। আচ্ছা, এরপরে আসেন আমাদের এই যে এসেনশিয়াল কি কি বই আছে। এখন আর আমি এগুলোতে এত ডিসকাশনে যাব না, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস। আমরা যারা আগ্রহী আছেন তারা আমাদের জানালে আমরা এগুলো পাঠাই দিব, বুক লিস্ট গুলা, যে অ্যানাটমির জন্য কি কি বই লাগে, মেইন বই কোনটা, আর এমসিকিউ এর জন্য কোন কোন বইগুলো প্র্যাকটিস করবেন, এনটি প্যাথোলজির জন্য কোনটা কি আছে, এগুলো আমরা পরে আপনার যারা আগ্রহী আমাদের বললে বলে দিব। সিনাপসের আমাদের টোটাল এই 28টা 27টা লেকচার শিট আছে আমাদের। তার মধ্যে দেখেন অ্যানাটমির 8টা, ফিজিওলজি 7টা। আমাদের এই বেসিক এই যে শিট গুলো আছে, এই শিট গুলো কিন্তু অবশ্যই লাগবে, আপনি সেটা যে পরীক্ষায় দিতে চান, এফসিপিএস বলেন, এমএস বলেন, ডিএলও বলেন, যেটাই বলেন, আপনার কিন্তু এই শিট গুলা কিন্তু আপনার অবশ্যই লাগবে। এর সাথে আর কি কি লাগবে, যারা এফসিপিএস পার্ট 1 দিতে চান তাদের আবার কিন্তু একটু আলাদাভাবে ইএনটি ফিজিওলজি এন্ড ইএনটি কিউ ওয়ার্ল্ড যে বইটা আছে, এটা কিন্তু শুধু এফসিপিএস পার্ট 1 যারা আছে শুধু তাদের লাগবে। তারা এই যে যে নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন দিলেই হবে, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলস আপনাদের জানাই দিব। ইএনটি ফিজিওলজি যে বইটা আছে এবং ইএনটি কিওয়ার্ল্ড, এই কিওয়ার্ল্ডের প্রিভিয়াস 10 বছরের প্রশ্ন, এটা আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এই বইটা পাবলিশ করার জন্য, এবং এই বইটা থেকে কিন্তু এবার 110টার মতো কোশ্চেন কমন আসছে। এর সাথে সাথে আমাদের সিনাপসের কিওয়ার্ড যে বইটা আছে, এমএস ডিপ্লোমার জন্য ভালো, এবং এটা বেসিকের জন্য বেশ ভালো প্রিপারেশন। এফসিপিএস পার্ট 1 ইএনটি কিওয়ার্ড যেটা আমাদের ফার্স্ট এডিশন, এই যে আমাদের এই যে বইটা আছে, আমি জাস্ট একটু দেখানোর জন্য দিয়েছি। এবং আমাদের যে ইএনটি ফিজিওলজি যে বইটা আছে, দেখেন এই বইটা আমি কিভাবে সাজিয়েছি। ইএনটি রিলেটেড, ইএনটি ফিজিওলজি যে টপিক গুলো আছে, সেগুলো গ্যানং, ঢিংরা, সিনপসিস, গাইটন, এই সিনপসিস, এইগুলো সব বইগুলো থেকে আমি গুছাই গুছাই ইএনটি রিলেটেড যেগুলো লাগবে সেগুলো গুছাই একটা জায়গায় সুন্দর করে গুছাই দিয়েছে। আপনার এই জন্য এখন আলাদা গাইটন জ্ঞান এগুলো খোলার দরকার নেই। আপনি জাস্ট এই একটা বই পড়লে আপনার ওভারঅল হোল প্রিপারেশনটা হয়ে যাবে। তো আমাদের সিনাপসে কি কি ব্যাচ আছে ইএনটির জন্য, আমাদের একটা ব্যাচ আছে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ। এখানে আপনি টোটাল 45টা ক্লাস পাবেন, ঠিক আছে। ব্যাচ 42টা লাইভ এক্সাম দিতে পারবেন। এর সাথে আমাদের কি কি আছে, এনটি টেক্সট বুক রিভিউ ব্যাচ, এটা এফসিপিএস পার্ট 1 ফোকাস একটা ব্যাচ। এখানে আপনি 16টা লাইভ ক্লাস পাবেন, 16টা লাইভ এক্সাম দিতে পারবেন। এছাড়া আমাদের লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভিং ব্যাচ আছে, অর্থাৎ আপনি যে এনটি কিওয়ার্ড যে বইটা কিনলেন, অনেক আছে এই বইটা নিজে নিজে পড়তে গেলে তার অনেক সময় লাগবে। আমরা এই যে আমাদের এলটিকিউএস যে ব্যাচটা আছে, এই যে এলটিকিউ লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভিং ব্যাচ, এখানে আমরা 15টা ক্লাস নিয়ে, এক একটা ক্লাস প্রায় 2 ঘন্টা, অর্থাৎ প্রায় আপনি যদি 30 ঘন্টা ক্লাস করেন, 30 ঘন্টা ক্লাস করলে আপনি টোটাল আপনার এই বইটা পড়া হয়ে যাবে, নিজে নিজে কষ্ট করে পড়া লাগবে না, আমরা আপনাদেরকে বুঝাই পড়াই দিব। এরপর আছে আমাদের অনলি এক্সাম ব্যাচ, আমাদের এক্সাম ব্যাচ একটা আছে, এখানে 25টা এক্সাম আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি এক্সাম ব্যাচে পরীক্ষা দিতে পারবেন। এছাড়া আমাদের ইএনটি ক্র্যাশ ব্যাচ, এটা শেষ দিকে শুরু হয়। আমাদের টোটাল ইএনটির এই কয়টা ব্যাচ আছে। তো এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন। আমাদের যে ক্লাসগুলো থাকে দেখেন, বেসিক ক্লাসগুলো এরকম থাকে, এই যে 24টা ক্লাস থেকে এরকম বেসিক ক্লাস, এবং ইএনটি টেক্সট বুক রিলেটেড ক্লাসগুলো কিন্তু এই যে আমাদের টোটাল 16টা ক্লাস থেকে। দেখেন এখানে কিন্তু আমরা আমাদের যে মেন যে বইটা থাকে একে দত্ত এবং ঢিংরা, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এইভাবে সাজিয়েছি। এর সাথে আপনি বেসিক যে ক্লাসগুলো আছে, এগুলো সিনাপসের যে শিটগুলো আছে, সেই শিটগুলো থেকে কিন্তু আপনি এই বেসিক ক্লাসগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আমাদের লং কমপ্লিট প্রিপারেশন ব্যাচ, অর্থাৎ আপনি আমাদের যদি কম্বাইন্ড ব্যাচে ভর্তি হন, এই সবগুলা ক্লাস আপনি এই 24টা আর এই এখানে আছে 16টা, প্রায় 41টা মতো ক্লাস আপনি ওভারঅল সবগুলো ক্লাস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে আমাদের ওভারঅল যে আমাদের ক্লিনিক্যাল যে টেক্সট বুক ব্যাচ হয়, যেটা জুলাই 25 সেশনে, দেখেন এইভাবে কিন্তু আমরা 16টা ক্লাস এভাবেই সাজাই। ক্লাস এবং এক্সাম দেওয়ার সুযোগ থাকে, এবং যে বেসিক ক্লাস দেখেন, এই যে বেসিক ফিজিওলজি ক্যাম্প বায়োকেমিস্ট্রির জন্য এটা, অ্যানাটমির জন্য এটা, প্যাথোলজির জন্য এটা, এইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো সাজিয়ে থাকি। আমাদের ক্র্যাশ ব্যাচ যখন হয় তখন তো ক্র্যাশ ব্যাচের মতো হয়। এবং লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন সলভিং ব্যাচ দেখেন, 24 সালের কোশ্চেন থেকে 14 সালের কোশ্চেন পর্যন্ত আমরা এই যে এইভাবে কিন্তু আমরা 15টা ক্লাসে এই ক্লাসগুলো শেষ করেছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লানেশন সহ কিন্তু আমরা এই ক্লাসটা নিয়ে থাকি। এরপরে দেখেন আমাদের অনেক সময় পরীক্ষার আগে 2 মাস আগে চ্যালেঞ্জ, 2 মাস আগে আমাদের প্রত্যেক মাসে এরকম ব্যাচ চালু হয়, এবং পরীক্ষার আগেও কিন্তু এরকম চালু হয়। তো আপনি নির্দ্বিধায় আমাদের সাথে ভর্তি হতে পারেন। আমাদের বায়োস্ট্যাট ক্লাসটা কিন্তু আমাদের মোজাম্মেল হক স্যার নেন, এবং রিসেন্টলি অবশ্য মোজাম্মেল হক স্যার নেন না, আমাদের একজন ভাইয়া ক্লাস নেন, এবং ওনার ক্লাসটা খুবই সুন্দর।
বায়োস্ট্যাট নিয়ে আপনাদের কোনো ভয়ের কিছু নাই। সো আমরা এনটিতে আমাদের এই মেন্টর হিসেবে আমরা আছি, আমাদের আহসান আব্দুল্লাহ ভাই, আমাদের আসিফ ভাই, আমি আছি, ইয়াসির আরাফাত ভাই, শাহেদ ভাই, আমাদের মাসুদ রানা ভাই, আমরা এই 6 জন আছি। তো দেখা যায় যে আমরা মোটামুটি আমরাই এই ইএনটিটাকে করি, কন্ট্যাক্ট করি। তো আমরা যেটা চাই, আমরা আপনার আসলে ভরসা চাই, এবং আমরা যেটা বলি, আমরা কিন্তু অল টাইম আপনাদের সাথে কানেক্টেড থাকি। অল টাইম কিন্তু সিন্যাপসের সাথে আপনি কানেক্টেড থাকবেন, আপনার আমাদের সাথে আপনার সব সময় কথা হবে। রেগুলার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমাদের এক্সপার্ট ক্লাসগুলো আমরা কিন্তু আগেই পিডিএফ দিয়ে দিই, আপনি সেটা বইয়ে দাগায় নিয়ে কিন্তু আপনি পড়তে পারবেন। এর সাথে সাথে আমাদের একটু দেখাই দিই, এই যে বিসিপিএস এর যে কারিকুলাম, আপনাদের যাদের কাছে এটা নাই, আপনারা অবশ্যই এটা ম্যানেজ করবেন। না হলে আমাদের সিনাপসের যে কোনো এক্সিকিউটিভের কাছে বললে তারা আপনাদেরকে এফসিপিএস এর এই কারিকুলামটা, মানে কোন পেপারে কি কি কোশ্চেন আসবে, বিসিপিএস এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমরা কিন্তু প্রোভাইড করে দিব আপনাদেরকে। এছাড়া আপনার যে ক্যারিয়ার ইন ইএনটি যে গ্রুপটা আছে, ওখানে আমাদের একটা পোস্ট আছে, আপনি ওখানে কমেন্ট করলে আপনার সেখানে আপনাকে এই সিলেবাসটা দিয়ে দেওয়া হবে। এখানে আপনারা দেখছেন যে একদম ব্রড হেডিং এ সব কিছু ডিটেইলস সব দেওয়া আছে, যে কতটুকু আপনাকে পড়তে হবে, কি কি কোশ্চেন আসবে, পেপার 1 এর কি আসবে, পেপার 2 থেকে কি আসবে, পেপার 2 প্রত্যেকটা টপিক কি কি আসবে, পেপার এই বায়োস্ট্যাট থেকে কি পড়তে হবে, ফার্মা থেকে কি হবে। ও যদিও সবসময় এটা ওভারঅল অ্যাবসলিউটলি ফলো করে না, বাট ওভারঅল এই প্যাটার্নটা কিন্তু বিসিপিএস স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করছে। এবং পেপার থেকে এই যে প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি কি কি পড়তে হবে, রিজনাল বা ইএনটি প্যাথোলজি কি কি পড়তে হবে, এটা কিন্তু টোটালি বিসিবিএস এর সিলেবাসটা আমরা জাস্ট এখানে আমাদের ফরম্যাটে তুলে দিয়েছি। সো আপনারা এইগুলো পড়তে পারেন। এখানে বিসিপিএস এর কিছু রিকমেন্ডেড বুক আছে, এগুলো আসলে অনেক বই টই আছে, এত কিছু আমাদের লাগে না, আমরা যেগুলো লাগে সেগুলো আপনাদের বলে দিয়েছি। এখন ইএনটি রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা সেশনটা শেষ করে দিব। এবং যেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে আমাদের দেখেন 46 জন ডক্টরের মধ্যে 30 জন ডক্টর কিন্তু পাশ করে গেছেন। এবং প্রত্যেকেই তারা কিন্তু সিন্যাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো এটা আমাদের আপনাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে আপনারা আমাদের প্রতি, আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগেছে, আপনারা আমাদের ক্লাসগুলো এনজয় করেছেন। এটাই আমাদের আপনাদের কাছ থেকে সব থেকে বড় কিন্তু একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, সো আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সেশন গুলা দেখবেন। এবং আমরা কিন্তু কিছু ফ্রি সেশন নেই, মাঝে মাঝে কনসেপ্ট ক্লিয়ারিং সেশন নেই। তো আপনারা অবশ্যই ক্যারিয়ার ইন ইএনটি গ্রুপটা ফলো করবেন। তো আশা করি কারোর মনে হয় কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা কিন্তু সেশনটা এখানে শেষ করে দিব। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নেই, তাহলে ঠিক আছে, আমরা সেশনটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা যারা ক্লাসে ছিলেন সবাই ক্লাসটা থেকে উপকৃত হয়েছেন। আপনাদের সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।